ম্যাডামের সাথে সেদিন আমার দেখা হয়, রাস্তায় তাও মারপিট করছিলাম ওই অবস্থাতে। কলেজের প্রথম দিন ম্যাডাম এসে জয়েন করতো, আর সেদিনই আমার সাথে ওনার দেখা হলো রাস্তায়। একটা মেয়েকে কয়েকটা বখাটে ছেলে বেশ বাজেভাবে কথা বলে টিজ করছিল। সে সময় আমি ওদের সবাইকে আটকেছিলাম। বড়লোকের বিগড়ে যাওয়া কিছু ছেলে ওরা, তাই কথা শোনার পাবলিক নয়। বারবার বলার পরও মেয়েটাকে ডিস্টার্ব করছিল। আমার মাথাটা গেল গরম হয়ে। আমি আবার কোনো মেয়ের অপমান কিংবা তাদের সাথে মিসবিহেভ করাটা পছন্দ করি না। শেষবারের মতো বারণ করার পর উল্টো হারামিগুলো আমাকেই শাসাচ্ছিল। এই যে হিরো, এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে ফোট। ছেলেটা কথাগুলো বলে ঈশানের বুকে ধাক্কা মারতে গেলে তখনই ঈশান ছেলেটার হাত ধরে ফেলল। তারপর পিছনের দিকে মোচড় দিয়ে ধরে বলতে শুরু করলো, এখান থেকে আমি নয় তোরা যাবি। আর মেয়েদের ডিস্টার্ব করা ছাড়, এগুলো কোনো ভদ্রঘরের ছেলেদের দ্বারা মানায় না। তোদের দেখে দূর থেকে ভদ্র বলেই মনে হচ্ছিল, তাহলে রাস্তার শিয়াল কুকুরের মতো ব্যবহার করছিস কেন? হ্যাঁ। ছেলেটা ব্যথায় কুঁকিয়ে উঠল। ওর পাশে দাঁড়িয়ে থাকার একটা ছেলে এগিয়ে এসে বলতে শুরু করে, এই তোকে বলছি না হিরোগিরি দেখাবি না, এখান থেকে যা, না হলে তোর খবর আছে। এই তোর সাহস তো কম না, তুই চিনিস আমরা কে? শোন, আমি তোদের কাউকে চিনতেও চাই না, আর না আমার দরকার আছে। ওখান থেকে কেটে পড়, না হলে কিন্তু আমাকে হাত চালাতে হবে, আর আমি হাত চালালে ভালো হবে না। ঈশানের কথাতে ছেলেটা আর কিছু বলতে যাবার আগেই ঈশান আগে ছেলেটার হাতটা ছেড়ে দিয়ে পাশে থাকা দ্বিতীয় ছেলেটার কানে নিজে কষে এক থাপ্পড় বসালো। ছেলেটা মুখ থুবড়ে রাস্তার মাঝখানেই পড়ে গেল। এবার ঈশান পাশে থাকা ছেলেটার তলপেট বরাবর একটা লাথি দিতেই সেটাও পেটে হাত দিয়ে বসে পড়ল। বাকি যে ছেলে দুটো ছিল সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। ঈশান গিয়ে মেয়েগুলোর সামনে দাঁড়ালো। অন্যদিকে এতক্ষণ ধরে এই দৃশ্যটা পাশে দাঁড়িয়ে থাকা একটা রিকশার উপর থেকে একটা মেয়ে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল। ঈশান সেটা খেয়াল করেনি। এরই মাঝে জ্যাম ছেড়ে দিতেই রিকশাওয়ালা মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান মেয়েগুলোর সাথে কিছুক্ষণ কথা বলে বাইক নিয়ে তারপর কলেজে চলে আসলো। কলেজে আসতেই খেয়াল করলো কতগুলো ছেলে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে। ঈশান ছেলেগুলোর সামনে এসে দাঁড়াতেই ছেলেগুলো ওকে দেখে উঠে দাঁড়ালো। ঈশান তখন বলতে শুরু করলো, স্যারেরা বসেন, সমস্যা নেই। আপনাদের বাদরামি করার জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আপনারা কলেজে আসবেন আর মেয়েগুলোর সাথে ইপটিজিং করবেন, ওগুলোর জন্যই তো আপনাদের কলেজে অ্যাডমিশন করানো হয়েছে, তাই না? ঈশানের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো জুনিয়র, আর সবচেয়ে বড় পরিচয় ওদেরকে সবাই এক নামে চেনে, সেটা হলো ওরা বখাটে। ছেলেগুলোকে এলাকার বখাটে আর বদমেজাজি বড় লোকের বকে যাওয়া। এদের মধ্যে আছে শহরের এমপি ছেলে। ঈশান ছেলেটাকে খুব ভালো করেই চেনে। অবশ্য ওদের সাথে ঈশানের হাতে কলমের শিক্ষাটাই বেশি, কারণ এর আগে কয়েকবার ছেলেগুলো ঈশান পিটিয়েছে। এবার এমপি ছেলেকে দেখে ঈশান ছেলেটা শার্টের বোতাম লাগাতে লাগাতে বলতে শুরু করলো, কিরে, তোরা কি ভালো হবি না, নাকি সবসময় এইসব কাজগুলোই করতে থাকবে? এই ঘটনাটাও দূর থেকে কেউ একজন দেখলো, আর সেটাই কলেজের ম্যাডাম, নতুন ম্যাডাম যে আজই জয়েন করেছে। কিন্তু ঈশান সেটা জানে না। সবে মাত্র ম্যাডাম এসে অফিস রুমে বসেছে, আর জানালাটা বন্ধ দেখে যখনই জানালাটা খুলে দিল তখন চোখগুলো কলেজের গেটের দিকে গেল। কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে দেখলো সেই ছেলেটা, অর্থাৎ কলেজে আসার সময় রাস্তায় যে ছেলেটাকে লক্ষ্য করেছিল ছেলেটা ওই ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে আছে। বিষয়টা দেখেই কলি অফিস রুম থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালো। এরই মাঝে ঈশান ওই ছেলেগুলোকে কি যেন বলল, ওরা সেখান থেকে চলে গেল। কলি ম্যাডাম একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বলতে শুরু করলো, এই ছেলের সমস্যা কি? কলেজে আসার আগে থেকেই দেখছি এইসব আজেবাজে কাজ করে যাচ্ছে। একে খেয়ে দিয়ে কোনো কাজ নেই? বাসা থেকে কি একে কোনো কিছু শেখায়নি, নাকি যার তার সাথে যেমন তেমন ব্যবহার করে যাচ্ছে? এক প্রকার বিরক্তি নিয়ে কলি অফিস রুমে গিয়ে বসে রইল। কিছুক্ষণ বাদেই কলেজের ঘন্টা পড়তেই কলি ক্লাসরুমে যাওয়ার জন্য বেরোলো। ওকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল কাদের কাদের ক্লাস দিতে হবে। অফিস রুম থেকে বেরিয়ে কলি যখনই ওর ফার্স্ট ক্লাসের সামনে আসলো, কলি ক্লাসে ঢুকে যেতেই এবার সবাই ওকে দেখে উঠে দাঁড়ালো। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে উনি কলেজের ম্যাডাম হবে। আগের দিন প্রিন্সিপাল স্যার এসে অবশ্য বলে রেখেছিল নতুন ম্যাডাম এসে ওদের ফার্স্ট ক্লাসটা নেবে,
এখন থেকে। ম্যাডামকে দেখে সবাই দাঁড়িয়ে যেতেই কলি সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো। বসো সবাই, আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমি কবিতা আক্তার কলি। আজকে তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ। আমি কয়েকদিন আগেই অন্য একটা জায়গায় থেকে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। আসলে কিছু সমস্যার কারণে সেখান থেকে এখানে চলে আসতে হয়েছে। অনেকেই বলে আমাকে নাকি কলেজের ম্যাডাম মনে হয় না। আসলে আমার বয়সটা অতটা বেশি নয় যে সেই জন্যই হয়তো বা মানুষ এমন বলে। তবে যাই হোক, আমি কিন্তু তোমাদের ম্যাডাম, তাই আমার সাথে ভদ্রতার সহিতই কথা বলবে। আর হ্যাঁ, শিক্ষক শিক্ষিকার স্থান কিন্তু বাবা মায়ের পরেই। তোমাদের অনেকেই দেখেছি বেশ ভদ্র সভ্য আর ইনোসেন্ট চেহারার, দেখে বোঝার উপায় নেই যে তোমরা এত ইনোসেন্ট। তবে যাই হোক, ভালোভাবে আমার ক্লাসগুলো যাদের করতে ইচ্ছে হয় করবে, আর না হলে ক্লাসের বাইরে চলে যাবে, কারণ স্টুডেন্টদের সাথে আমি কোনো রূপের সিন ক্রিয়েট করি না। এগুলো আমার অভ্যাসও নয়। এবার সবাই একে একে দাঁড়িয়ে পরিচয় দাও। এবার সবাই দাঁড়িয়ে পরিচয় দিতে লাগলো। এক পর্যায়ে যখন কলির খেয়াল করলো ক্লাসের মাঝখানটায় সেই ছেলেটা, অর্থাৎ রাস্তায় আর কলেজে আসার পর যার সাথে দেখা হলো সেই ছেলেটা, অর্থাৎ ঈশান। ওকে দেখেই কলি একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশান দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে লাগলো। কথা বলা শেষ হতেই এবার ম্যাডাম বলতে লাগলো। ইউ যে কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে ওই ছেলেগুলোকে শাসাচ্ছিলে, আর কলেজে আসার সময় তো মনে হয় তোমাকেই দেখলাম রাস্তাতে, ওখানেও কতগুলো ছেলের সাথে মারপিট করছিলে। আশেপাশে থাকা সবাই ট্যাপ ট্যাপ করে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান কি বুঝতে পারছে না। তারপর সবটা মাথায় ভালোভাবে সাজিয়ে নিতেই মনে পড়ল ম্যাডাম কি বলল। তখন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই এবার কলি, অর্থাৎ ম্যাডাম এক প্রকার বিরক্তি নিয়ে বলতে শুরু করলো। এমনভাবে উত্তরটা দিলে মনে হচ্ছে কোনো মহৎ কাজ করে এসেছো। এসব কর্মকাণ্ড কি তোমার প্রতিদিনই চলে? এখানে একজনই আছে নাকি সবাই এরকম? সবাই এক প্রকার মাথা নেড়ে না সূচক উত্তর দিল। এবার কলি বলতে আরম্ভ করলো। সবাই যেহেতু একই রকম নয়, তাই পরবর্তীতে ওর মতো যেন কারোর স্বভাব না হয়। আর হ্যাঁ, তোমাকে যেন না দেখি কোনো প্রকার কলেজে এসে গুডনামি করতে। আসার পর থেকেই দেখছি যে সবার সাথে একের পর এক ঝামেলা করে যাচ্ছ। আচ্ছা, তুমি কি এখানে কোনো রাজনৈতিক নেতার ভাই কিংবা ছেলে? ঈশান মাথা নেড়ে হ্যাঁ না সূচক উত্তর দিল। কলি ঈশানের মুখের দিকে চেয়ে থাকে। ছেলেটা মাথা নিচু করে আছে, দেখেই বোঝা যাচ্ছে লজ্জা পাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে কলি সবার সামনে বলতে শুরু করলো। তোমাদের যদি এতই লজ্জা শরম থাকে, তাহলে কলেজে এসে বখাটের মতো এরকম কাজকর্মগুলো না করো কেন? আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কলেজে মানুষ পড়ালেখা করার জন্য আসে, আর তুমি কি না ঝামেলা করার জন্য আসো? বাসা থেকে কি এগুলো করেই প্ল্যান করে বের হও? না মানে আসলে ম্যাডাম। থাক, আর কিছু এক্সপ্লেন করতে হবে না। আমার খুব ভালো করেই চেনা আছে তোমাদের মতো ছেলেদেরকে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার স্বভাবটাই এইরকম, সবার সাথে ঝামেলা করা। আর হ্যাঁ, আমার সামনে এইসব বদমাইশি চলবে না। ভালোভাবে আমার ক্লাসে থাকতে হয় থাকবে, নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ঈশানকে ম্যাডাম কোনো কথা বলার সুযোগই দিল না। ম্যাডাম একটু ক্লাস নিয়ে তারপর বেরিয়ে গেল। এরই মাঝে ঈশানের দুটো ফ্রেন্ড এসে ওর সামনে বসলো। ঈশান ওদের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করতেই দুজনেই ঈশানের গাল দুটো টেনে বলতে আরম্ভ করলো। এই যে কাজের ছেলে, রাস্তাঘাটে কি সবসময় এগুলোই করতে থাকো? অন্যকে হেল্প করতে গিয়ে যে নিজেকেই বিপদে ফেলো, আজকে তার প্রমাণ পেলে তো? সবার সামনে হিরো হতে গিয়ে ম্যাডামের সামনে পুরো জিরো হয়ে গেলে। রাখতো এসব কথা। কেন রাখবে? সবসময় তো এগুলোই করতে থাকিস। মানুষের সাহায্য করতে করতে নিজেকে সবার সামনে বখাটে আর একটা গুন্ডা বলে পরিচয় দিয়ে দিলেই। কলেজের প্রথম দিনে সে ম্যাডামের সাথে তোর দেখা হলো, তখন রাস্তাঘাটে মারপিট করছিলি। বাকিটা না দেখেই তোকে জাজ করতে আরম্ভ করলো। কে কি বললো আমাকে, কে কি আমাকে ভাবলো, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। তবে যাই হোক, ছেলেগুলোকে তো ইচ্ছে মতো ধোলাই করতে ইচ্ছে করেছিল। ওরা কলেজে বলে কিছু বলতেও পারলাম না। যাদের শাসালি তাদের মধ্যে একটা ছেলে এমপির ছেলে। যদি এমপির কাছে গিয়ে বলে দেয়, তাহলে কিন্তু তোর এই শহরে থাকাটা কষ্টকর হয়ে যাবে। ঝামেলায় জড়ানোর কি দরকার? যেচে নিজেকে এরকম বিপদে ফেলার কি খুব বেশি প্রয়োজন? তোদের কাছে এগুলো ঝামেলা মনে হলেও আমার কাছে মনে হয় না। মেয়েদেরকে ডিস্টার্ব করা, তাদের সাথে সিন ক্রিয়েট করা আমার মোটেও পছন্দ না। সেটা না হয় পছন্দ না, কিন্তু এই যে ম্যাডামের সামনে যে নিজেকে বাজেভাবে প্রেজেন্ট করলি, সেটার জন্য কি করে এখন ওনাকে কিভাবে বোঝাবি? আমার কাউকে কিছু বোঝানোর দরকার নেই, আর না ওনাকে বোঝানোর দরকার আছে। উনি আমার কলেজের ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড কিংবা বউ হচ্ছে না যে ওনাকে আমার বুঝিয়ে এক্সপ্লেন করে সবটা বলতে হবে। আর শোন,
প্রতিটা কলেজের স্যার ম্যাডামরা মনে করে একমাত্র ওনাদের ছেলে মেয়েরা বা ভাই বোন পৃথিবীর সবচেয়ে ভালো হয় আর মেধাবী। আর কলেজের বাদ বাকি ছেলেগুলো একদম গাধা আর গরু ছাড়া কিছুই না, সবসময় ওদের উপর চোটপাট করতেই থাকে। বাসায় তো রাগ দেখাতে পারে না, তাই কলেজে এসে স্টুডেন্টদের সাথে এরকম মিসবিহেভ করতে থাকে। তবুও বলছিলাম এগুলো যদি একটু কমাতি। শোন, উনি নিজে কখনো বিপদে পড়েনি তো, তাই ওনার কাছে এমনটা মনে হচ্ছে। যেদিন বিপদের সামনে থেকে দেখবে কেউ বাজেভাবে ওনার সাথে সিনকেট করবে, সেদিন উনি খুব ভালোভাবেই বুঝতে পারবে যে আমি কেন এই কাজগুলো করি। সেদিনের মতো ঈশান ক্লাসগুলো করে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। তারপর যখন কলেজ ছুটি হলো, ঈশান খেয়াল করলো কুলি ম্যাডাম অর্থাৎ ওদের নতুন ম্যাডাম একটু তাড়াহুড়ো করে কলেজ থেকে বের হচ্ছে। ঈশান ক্যাম্পাসের প্রথমে গেটের দিকটায় বসে বন্ধুদের সাথে হাসাহাসি করে আড্ডা দিচ্ছিল। কুলি ম্যাডাম ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের এরকম হাসাহাসি আর রং তামাশা দেখছিল। এরকম কিছু দেখে ওনার মনে হাজারটা প্রশ্নের ভিড় করলো। উনি নিজেই বলতে আরম্ভ করলো, এই ছেলের কি খেয়ে কোনো কাজ নেই? সবসময় এরকম কাজই করতে থাকে। আসার পর থেকে একটার পর একটা অঘটন ঘটিয়ে চলেছে। কলেজে ক্লাসে এত কথা শোনানোর পরেও এখন এখানে বসে দাঁত কেলাচ্ছে। একটুও কি অনুশোচনা নেই? আসলে এদের ফ্যামিলির দোষ। ছেলের দিকে একবারও নজর রাখে না, উল্টো ছেলে মেয়েদেরকে সবসময় একদম গরু ছাগলের মতো ছেড়ে দিয়ে রাখছে। ছেলেটাকে একগাদা কথা আর বকাঝকা করতে করতে কলি বাসার উদ্দেশ্যে চলে গেল। ঈশান একবার আর চোখে তাকিয়ে দেখেছে ম্যাডাম ওদের দিকে তাকিয়েছিল। মেহেদি ম্যাডামকে এরকম তাকিয়ে থাকতে দেখে এবার ম্যাডাম বেরিয়ে যেতেই বলতে শুরু করলো, কি রে ম্যাডাম এরকম করে তাকিয়ে রইলো কেন? তাহলে কি ভুলভাল কিছু একটা ভাবলো আমাদের? ভাবতে দে, ভাবাই কাজ ওনার, আমাদের তাতে কি যায় আসে? ওনারা শিক্ষক, ওনাদের কাজই হচ্ছে স্টুডেন্টদের নিয়ে এসব নেগেটিভ চিন্তাভাবনা করা। স্টুডেন্টরা কোথায় কি করে, কখন কিভাবে থাকে, চলাফেরা করে, এগুলো নিয়ে ওনারা বাবা মায়ের মতো হাজারটা প্রশ্ন করবে। কলেজে আসলে হাজারটা কথা শোনাবে, এটাই সারা জীবন করতে থাকবে। এগুলো ছাড়া ওনাদের আর কোনো কাজ আছে বল? এগুলো বাদ দিয়ে বাসার দিকে যাই, চল। ঈশান বাসার দিকে রওনা দিল। তারপর মোড়ের দোকানটা সে বসে কিছুক্ষণ যাবৎ আড্ডা দিল। তার বাসার দিকে আসবেই মনে হলো যে বাসায় তো এখন কেউ নেই। আব্বু আম্মু গত হয়েছে আরও 2-3 বছর আগে। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে চাবিটা বের করে বাসার দরজা খুলে ভিতরে গেল। অন্ধকার হয়ে আছে রুমটা। লাইটটা জ্বালিয়ে দিয়ে পুরো বাড়িটাকে একবার করে দেখল। এত বড় বাড়ি, বাবা মা বলতে কেউ নেই। কাজের লোকগুলোকেও ঈশান রাখেনি। তার দরকার নেই লাইফে কাউকে, আর না আছে কাউকে মায়ে জড়ানো। শুধু শুধু ওর এই যানজট আর ঝামেলাযুক্ত জীবন জড়িয়ে থাকতেও ঝামেলায় ফেলতে চায়নি। ঈশান নিজের কাজ নিজেই করতে পছন্দ করে। ফ্রেশ হয়ে এসে বেডে গা এলিয়ে দিয়ে ভাবল, হুটহাট করে কি থেকে কি হয়ে গেল। আব্বু আম্মু সেদিন চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন, কিন্তু আসার পথেই কিছু ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণহানি হয় তাদের। ওরা আব্বু আম্মুকে রাস্তায় আটক করে। আব্বু টাকার কিছু ডকুমেন্টস দিতে না চাইলে ওরা ঈশানের আব্বুকে আঘাত করে। তারপর আম্মু সেখানে গিয়ে আটকানোর চেষ্টা করলে তাকে আঘাত করে মেরে ফেলে। ঈশান আজ অবধি ওদের কোনো খোঁজ খবর পায়নি। কখনো ওই ছেলেগুলোর খোঁজ খবর পাই তাহলে জীবনে একটা কাজ করবে, আর সেটা ওর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। কথাগুলো ভেবেই চোখের কোণ বেয়ে আসা পানিটা মুছে নিল। ঈশান আগে থেকেই আব্বু আম্মুর বাধ্য ছেলে ছিল, কিন্তু কোথাও কোনো ঝামেলা কিংবা কারো কোনো অসম্মান দেখলে ঈশান সেটাকে চুপ করে থাকতে পারে না। ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো ছেলেটা। ঘুম ভাঙল মেহেদির কলে। ঈশান উঠে বসে ফোনটা রিসিভ করে বলতে শুরু করলো, বাসায় এসেও কি তোর যন্ত্রণায় ঘুমাতে পারবো না নাকি? কতক্ষণ হলো বাসায় গেছিস? একা একা সারাদিন ওরকম একটা ভুতুরে বাড়িতে কি করিস বলতো? এক কাজ কর, আড্ডার জায়গায় আয়, ওখানে আমরা সবাই বসে আছি। তোর জন্য আড্ডাও জমছে না, এখানে আসলে ভালো লাগবে দেখিস। আর খাওয়া দাওয়া কিছু করেছিস নাকি আবার অর্ডার করে দিব? না না, করতে হবে না, আমি বানিয়ে খেয়ে আসবো। কিছু করতে হবে না তোকে, তুই বানিয়ে খেয়ে আসতে গেলে আজকে সারা দিন বাসায় পার করে আসবি। শোন, আমি অর্ডার করে দিচ্ছি, ফ্রেশ হয়ে আয়। তুই বেরোতে বেরোতে দেখবি খাবার তোর বাসার সামনে উপস্থিত। মেহেদি ঈশানের কোনো কথা শুনল না, খাবার অর্ডার করে দিল। কিছুক্ষণ বাদে খাবার এসে গেল। ঈশান খাবারগুলো খেয়ে
তারপর বেরিয়ে পড়ল। 15 মিনিটের মাথায় বন্ধুদের কাছে এসে আড্ডা দিতে শুরু করলো। মেহেদি শুভ কিছু নিয়ে একটা ভাবছে। এখানে এসে ওদের সামনাসামনি বসে পড়ল। ওদের এরকম করে ভাবতে দেখে ঈশান বলতে শুরু করলো, কি রে, চা কফি কিছু খেয়েছিস নাকি কোথাও গিয়ে খাবে? ভাবছি কেউ একজন হয়তো তোর লাইফে আসতে চলেছে। এসব আজগুবি কথা তোদের মাথায় কে ঢোকায়? কি সব আজে বাজে কথা বলতে থাকিস সব সময়? ঈশান, তুই বিষয়টা খেয়াল করেছিস? কলেজে আসার আগে থেকে শুরু করে নিয়ে তোর সাথে বারবার দেখা হচ্ছে মেয়েটার। জবে থেকে যখন থেকে এসেছে তোর ওপর নজর রাখছে। আর কলেজ থেকে যাওয়ার সময়ও খেয়াল করেছিস কেমন করে তাকিয়েছিল? তাই বলিস তো মানে মেয়েটা আসার পর থেকে তোর সাথে দেখা হয়ে যাচ্ছে, আর একে একে তুই যেখানে গিয়ে এরকম মারপিট করছিস সেখানে গিয়েই তোর সামনে দাঁড়াচ্ছে, তোর খেয়াল রাখছে। দেখিস এর সাথেই তোর প্রেম হবে, এর সাথেই তোকে বিয়ে করতে হবে। এটাই আমাদের ভাবি হবে ঈশান। এসব আজব কথা তোদের মাথায় কে ঢোকায়? এগুলো কি তোরা বুদ্ধি দিয়ে বের করেছিস নাকি আমাকে বচানোর জন্য এরকম কথা বলছিস? দেখ ম্যাডাম এরকম করে স্টুডেন্টদের বলতেই পারে, আর 2-3 বার দেখা হয়েছে, তাতে কি সব জাতা বলছিস? ম্যাডামের সাথে কোনোদিন ছাত্রের বিয়ে হয় এসব দেখেছিস কোথাও? এসব গল্প সিনেমায় মানায়, বাস্তব জীবনটা ভিন্ন। কখনো কখনো কোনো স্টুডেন্টকে ম্যাডাম বিয়ে করতে পারে না, আর এসব সমাজও মানবে না, আর না সম্পর্কটা ঠিক হবে। ওসব পার্ট এখন উঠে গেছে জাদু। কে কোথায় জব করে, কার ফ্যামিলি কেমন, কে জুনিয়র সিনিয়র, এগুলো মানুষের লাইফে ফ্যাক্ট করে না। প্রেম ভালোবাসাই বড়। আচ্ছা শোন, ম্যাডাম দেখতে একটু বেশি সুন্দরী, তাই না? এতই যদি নজর রাখার, এত যদি খেয়াল রাখার, তাহলে তোরাই রাখ। আমাকে কেন এসবের মাঝে জড়াচ্ছিস? আর শোন, উনি সুন্দর হলো না অসুন্দর হলো সেগুলো আমার দেখার দরকার নেই। তোদের এসব উদ্ভট চিন্তা ভাবনা দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। তোরা যদি এগুলো আমাকে আবার বলিস তাহলে আমি তোদের সাথে আর দেখাই করব না। আরে রাগ করছিস কেন? এরকম একটা মেয়েকেই তোর লাইফে দরকার। তাছাড়া ম্যাডাম কি খারাপ নাকি? উনি একটু রাগী হতে পারে, কিন্তু একদিন দেখিস কোনো মেয়েকে জাজ করা ঠিক বল? আজকে হয়তো রাগ করছে, কিন্তু কালকে তোর সম্পর্কে জানার পর সবটা বুঝতে পারবে তুই কেন এরকম সবাইকে উপকার করতে থাকিস। ও হচ্ছে এক কথায় গরিবের রবিনহুড। ওর এই এলোমেলো অগোছালো লাইফে এরকম কাউকে দরকার যে ওকে গুছিয়ে দিতে পারবে, সব সময় যে ওকে আগলে রাখবে, বকাঝকা করবে, মান অভিমান করবে, যার রাগ ভাঙাতে ভাঙাতে ও দিন শেষ হয়ে যাবে। আমি একটা কথা বলি, ওনার সম্পর্কে এসব খোঁজ খবর নেই। ম্যাডামের সম্পর্কে আমরা না হয় জানি, কিন্তু বাবা মায়ের সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখি, আর ম্যাডামের বিয়ে টিয়ে হয়েছে কিনা, তারপর না হয় ওনার বাসায় গিয়ে কথা বলা যাবে। মেহেদির বাচ্চা, আমি কিন্তু তোদের গুলি করে মারব। এসব আজব কথা তোদের কে বলেছে? আমি একবারও বলেছি ম্যাডামকে আমার পছন্দ, তাকে আমি বিয়ে করব? হ্যাঁ চোপ, যত সব কর্মকাণ্ড তোদের। এখানে এসব বলবি, জানতে পারলে আমি কখনো এখানে আসতামই না। তা আসবে কেন? তবে যাই বলিস, ম্যাডাম কিন্তু আগুন সুন্দরী, যে কোনো ছেলে ওনাকে পছন্দ করবে। আর দেখিস কলেজে নতুন এসেছে না, কতগুলো ছেড়ে যে ওনাকে প্রপোজ করবে, কতগুলো ছেলে ম্যাডামকে ডিস্টার্ব করবে তার ঠিক নেই। সেটা না হয় তোরা গিয়ে কর, তোরাও না হয় পেছনে লাইন দিয়ে পড়ে থাক, তারপর না হয় প্রেমের প্রস্তাব দিবি। তাহলে আমাকে এইসব শোনাচ্ছিস কেন? আমি এইটুকুই বুঝতে পারছি না তোদের আসে কি হয়েছে। একটা মেয়ে এসেছে, সে কিনা কলেজের ম্যাডাম, আর তাকে নিয়ে কি সব বলছিস? ভুলেও যদি ম্যাডাম জানতে পারে না তাহলে গুলি করে মারবে তোদের। এমন বলছিস কেন? ভাবি হিসেবে আমাদের কিন্তু ওনাকেই পছন্দ, তাহলে ওনার পেছনে আমরা পড়ে থাকবো মানে কি? তুই পড়ে থাকলেই তো হয়, আমাদের সব সময় খালি সব জায়গায় ঠেলে দিস কেন? ঈশান কিছুক্ষণ রাগী চোখে ওদের দিকে তাকিয়ে রইল। তারপর সেখান থেকে উঠে যেতে নিলে সবাই ওকে ডাকাডাকি করতে লাগলো। ঈশান কোনো কথাই শুনল না। একটু দূরে গিয়ে আবারও ফিরে এসে পিছন থেকে দুটোকে ইচ্ছে মতো আরও ধোলাই করলো। কিছুক্ষণ যাবৎ দুটোকে লাগিয়ে দিতেই দুটো মুখে যেন একদম কেঁদে ফেলল। কয়েকদিন পরের ঘটনা। 2-3 দিন পর ঈশান কলেজে যাচ্ছে। এই 2-3 দিন আর কলেজে যায়নি, একটু কাজের জন্য এদিকে ওদিকে যেতে হয়েছিল। কলেজে যাওয়াটা হয়ে ওঠেনি। ক্লাসগুলো করার জন্য ঈশান তেমন করে কলেজে আসে না, বন্ধুদের সাথে এক প্রকার আড্ডা দেওয়ার জন্য আসে বললেই চলে। ঈশান আজকেও জ্যামে আটকে ছিল, কিন্তু আজকে আর ম্যাডামের সাথে দেখা হয়নি। আশেপাশে এদিকে ওদিকে ঈশান নিজে থেকেই তাকিয়েছে, দেখেছে কোথায় ম্যাডাম আছে কিনা। না,
আজকে অনেকক্ষণ খোঁজার পরও ভদ্রমহিলাকে আজকে আর দেখা গেল না। ঈশান কলেজ থেকে কিছুটা দূরে আসতেই খেয়াল করলো একটা জায়গায় কয়েকটা ছেলে একটা মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে আর কী সব যেন বলছে। দ্রুত সেখানে গিয়ে দাঁড়াতেই ঈশান যেন আজকে আকাশ থেকে পড়ল, কারণ এ তো ম্যাডাম। ঈশান গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে রইল, কিন্তু ছেলেগুলো ওকে খেয়াল করেনি। ম্যাডাম ঈশানকে পিছন থেকে দেখে বলতে শুরু করলো, তোমরা অনেক বড় ভুল করেছো। আমি কলেজের ম্যাডাম, আমার একটা সম্মান আছে। তোমরা এসব কী শুরু করেছো? কলেজে আসার পর থেকে দেখছি তোমরা আমাকে ফলো করো, আর আজকে এরকম একটা জায়গায় দাঁড় করালে তোমাদের কি চাই? আপনার সাথে একটু প্রেম করতে চাই। আগে অনেক মেয়েকে দেখেছি যাকে দেখে আমার তেমন করে পছন্দ হয়নি, কিন্তু শেষে ম্যাডামকে আমার পছন্দ হলো। আপনার সাথে প্রেম করতে ভালোই লাগবে। মনে হয় এত সুইট একটা ম্যাডাম আমি আগে কখনো দেখিনি। যদি একটা সুযোগ দিতেন। কথাটা বলার সাথে সাথেই কলি ম্যাডাম ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসালো। মেয়েটার এরকম কর্মকাণ্ডে ঈশান হতভম্ব হয়ে গেল। রাগে যেন আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এবার ছেলেটা রাগে লাল হয়ে উঠল। এবার এমপির ছেলে বলতে শুরু করলো, হারামজাদি, তোর সাহস কি করে হলো সামান্য একটা মেয়ে হয়ে কিনা আমাকে থাপ্পড় মারিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুই কি করে পারলি এরকম কাজ করতে? তোকে যে আমি তুলে নিয়ে গিয়ে আদর করে নিই সেটাই তোর বাবার ভাগ্য। তুই ভাবলি কি করে যে তোর মতো মেয়ে এসে আমার গায়ে হাত তুললে আমি তোকে ছেড়ে দিব? একদম আজে বাজে কথা বলবে না। তোমাদের সাহস কি করে হয় আমার সাথে সিনক্রেট করার? এক্ষুনি আমি পুলিশকে ফোন করে দিলে তোমাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছো? আমাকে ডিস্টার্ব করা হচ্ছে তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। এবার কলির হাত থেকে যখনই ছেলেটা ফোনটা কেড়ে নিতে যাবে, সাথে সাথে পিছন থেকে ওর হাতটা ঈশান ধরে ফেলল। তারপর একদম পিছন দিকে নিয়ে ওর সামনের দিকে চলে আসলো। ছেলেটা ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ঈশান এসে এবার বলতে শুরু করলো, তো স্যার, সেই তখন থেকে আপনাকে দেখছি ম্যাডামের সাথে খুব সিনক্রিয়েট করছেন, মিসবিহেভ করেই যাচ্ছেন। সিনিয়র একজন ম্যাডামের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয়? আমি তো সেটাই বুঝতে পারছি না। নাকি বাবার পাওয়ার আছে বলে তুই একের পর এক অন্যায় করতেই থাকবে? তুই কিন্তু ভুল করছিস রে। কলেজে আমাদের সাথে ওরকম করিস তাতেও আমরা কিচ্ছু বলি নাই, কিন্তু কলেজের ক্যাম্পাসের বাইরে আজকে আমাদের সাথে এরকম কিছু করলে সেটা তোর জন্য ভালো হবে না বলে দিলাম। তোর অবস্থা খারাপ করে ছাড়বে আমার বাবা। হ্যাঁ, সেটা তো জানি। ওই বাবা ছাড়া তুই তো জিরো, সেটা আমার খুব ভালো করে জানা আছে। স্যার ম্যাডামের সাথে কথা বলে সব সময় রেসপেক্ট দিতে হয়। তোর কি কোনো বোন নেই? তাদের সাথে কি এরকম ব্যবহার করিস? শিক্ষক বাবা মায়ের পরের স্থানটা পায়, তাদের সাথে মিসবিহেভ করতে নেই, জানিস না? তাদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয়, দিতে পারিস না? তাহলে অসম্মান করার রাইটও তোদের কে দিয়েছে? তোর থেকে সিনিয়র, তুই সেটা খুব ভালো করেই জানিস। আর তুই তো আমার থেকেও সিনিয়র, তাহলে ম্যাডামের সাথে এইসব করার সাহস কোথা থেকে পেলি? হ্যাঁ, তুই কিন্তু ভালো করে জানিস আমি কে। আমার সাথে এগুলো রোজ রোজ করে তুই নিজের বিপদ ডেকে আনছিস। তোকে ভালোভাবে বলছি আমাদের ছেড়ে দে, আমাদের কাজে বাধা হবে না। তাহলে তোকে সরিয়ে দিতেও আমরা দ্বিতীয়বার ভাববো না। তোদের সাথে যা করার করে নিস। এরপর যদি তোদের এই কলেজের এরিয়ায় কিংবা ম্যাডামের যদি আশেপাশেও দেখি, তাহলে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যদি কলেজেও আসিস তাহলে নিজেকে শুদ্ধ করে তবেই ফিরবি। আর যেদিন ফিরবি সেদিন ম্যাডামকে সরি বলবে, না হলে কানের নিচে কয়েকটা লাগিয়ে দেব। ঈশান কথাগুলো বলে ছেলেটাকে ছেড়ে দিল। ছেলেটা তেড়ে আসতে গেলেই ঈশান কষিয়ে ওর গালে একটা থাপ্পড় বসালো। ছেলেটা কান ধরে আর্তনাদ করে উঠল। ঈশান ওর শার্টের কলারটা ধরে টেনে উপরের দিকে তুলে ফেললো আর বলতে লাগলো, কলেজের 8-10 জনের মতো তাদের কি আমাকে হাবাগোবা মনে হয়? তোরা বড় কারো ভাই কারো ছেলে বলে কি আমি ভয় পেয়ে যাব? মানুষের পাওয়ার ততদিনই থাকে যতদিন জনগণ রাখে। তোরা যে কর্মকাণ্ড করছিস তাতে পরবর্তী ইলেকশনে যে তোর ছেলে ক্ষমতায় আসবে না সেটা খুব ভালো করেই জানিস, তাই তো অন্যায়টা করেই চলেছিস। এই, তোরা ওকে নিয়ে এখান থেকে যা। আর হ্যাঁ, তোদেরও যেন ওর সাথে আর না দেখি, তাহলে তোদের কি করব আমি নিজেও জানি না। এতক্ষণ যাবৎ ম্যাডাম ঈশানের কর্মকাণ্ড দেখছিল। তারপর ভাবতে লাগলো, তাহলে কি ছেলেটার সেদিনে কোনো দোষ ছিল না? এরকম করে কাউকে বাঁচানো এদের মতো কিছু হারামিদের সাথে লড়াই করেছিল। কথাগুলো ভেবেই কলি এবার ছেলেগুলো চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এবার ঈশান পাশে পড়ে থাকা ম্যাডামের ব্যাগটা উঠিয়ে ম্যাডামের দিকে এগিয়ে দিল।
ঈশানের মনে হতে লাগলো ছেলেগুলো ম্যাডামের সাথে সিনক্রেট করেছে। আচ্ছা, গায়ে হাত দেয়নি তো ভেবেই সিনক্রেট করতে লাগলো। ম্যাডাম, আপনার সাথে ওরা কোনো রকম মিসবিহেভ করেনি তো? না, মানে গায়ে। কথাগুলো বলতেই কলি তাড়াহুড়ো করে ঈশানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। তখন ঈশান থেমে গেল, আর মেয়েটা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিতেই ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। ঠিক আছে ম্যাডাম, আপনি কলেজে চলে যান, আমি আপনার পেছন পেছন আসি। ভয় পাবেন না, আমি আপনাকে ফলো করব। ম্যাডাম কোনো কথা বলছে না, আশেপাশের লোকজন তো নেই, কোনো রিক্সাও নেই। তাহলে ম্যাডাম এখন কলেজে পৌঁছবে কি করে? ঈশান কিছুক্ষণ চুপচাপ ম্যাডামের দিকে তাকিয়ে রইল, তারপর বলতে শুরু করলো। ম্যাডাম, আপনি যে রিক্সাটা এনেছিলেন সেটা বোধহয় চলে গেছে, এখন যাবেন কি করে? জায়গাটা নির্জন দেখে কলি আশেপাশে তাকালো, কোথাও কাউকে দেখতে পেল না, আর তার উপর ভয়ও করছে। তখন ছেলেগুলো এসে অমন করে রিক্সাটা দাঁড় করালো। তারপর যখন ওর সাথে সিনক্রেট করলো তখন ছেলেগুলোকে দেখে রিক্সাওয়ালা চলে গেল। কলি ম্যাডাম এবার যেটা বললো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশান বাইকে উঠে বসতেই কলি ম্যাডাম যেটা বললো সেটার জন্য ছেলেটা প্রস্তুত ছিল না। আমাকে একটু কলেজে পৌঁছে দিবে? হেলমেট পরতেই যাচ্ছিল ঈশান, এরই মাঝে ম্যাডামের এরকম কথা শুনে যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। ম্যাডামের কথাতে ঈশান চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইল। ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে কলি চোখ জোড়া নামিয়ে নিল, বলল। না মানে আসলে আমার রিক্সাটা তো চলে গেছে, আশেপাশে কোথাও কাউকে দেখছি না, আবার ভয়ও লাগছে। ছেলেগুলো যেমন করে আমাকে আটকে দিল তাতে মনে হচ্ছে পরবর্তীতে ওরা আমাকে আবার ফলো করবে। ঈশান এবার ভাবল ম্যাডামকে এরকম একটা নির্জন জায়গায় একা ফেলে যাওয়াটা ঠিক হবে না, আর একটু হেল্প করলেই বা কী হয়। ঈশান হেলমেটটা পরতে পরতে বলল। ঠিক আছে, উঠুন। ম্যাডাম কোনো রকম এসে ইতস্তত হয়ে ঈশানের বাইকে উঠে বসলো, গায়ে কোনো হাত রাখলো না। ঈশান ওনার থেকে কিছুটা সরে গিয়ে তারপর বাইক স্টার্ট করতেই ম্যাডাম ভয় পেয়ে ঈশানের কাঁধের উপর হাত রাখলো। ম্যাডাম, কিছু মনে না করলে ধরে বসুন, রাস্তাটা অতটা ভালো নয় যে আমাকে ধরে বসা ছাড়াই আপনি যেতে পারবেন। আর হ্যাঁ, ওদের মতো আমি অতটা বাজে ছেলে নেই। হয়তো আপনার বাসাতে আমি গুন্ডা বকেটে, কিন্তু মেয়েদের অসম্মান করি না, সম্মান করতে জানি। নিজের বলা কথাতে কলি কিছুটা লজ্জা পেয়েছে, আর ঈশানকে সেদিন এমন করে কথাগুলো শুনিয়েছে যার জন্য মনে হচ্ছে সেদিন ভুল করেছিল। কলির মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঈশান কি তাহলে ওই দিন ওই কাজগুলো অন্য কাউকে হেল্প করার জন্য করেছিল? কথাগুলো ভেবে কলি নিজে ঈশানকে প্রশ্ন করল। ঈশান, তাহলে সেই দিনও কি এরকম করে কেউ বিপদে পড়েছিল, তাকে কি হেল্প করতে গিয়েছিলে তুমি? জি ম্যাডাম, ওরা বলে আমি নাকি গরিবের রবিনহুড, সবসময় সবাইকে হেল্প করতে চাই, সেজন্যই পরে আমাকেই বিপদে পড়তে হয়। কলেজের ফার্স্ট যেদিন রাস্তায় ছেলেদের সাথে কথা বলছিলাম, আর ওরা আপনার মতোই কয়েকটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তাই বলে ওদের সাথে একটু মারপিট করেছিলাম। মারপিট বললে ভুল হবে, ওই নেশাখোরগুলোকে আমি কয়েকটা থাপ্পড় মেরেছিলাম, আর তখনই হয়তো আপনি ওকে দেখেছেন, আমাকে দেখেছেন, আর তারপর এরকম কিছু হলো। আর কলেজে সেদিন এই ছেলেগুলোর সাথেই আমি সিনক্রেট করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি, আমাকে দেখেছেন তাই বুঝতে পারেননি। সেদিন ওরাই ওখানে ছিল। এমপির ছেলেটাকে থাপ্পড় মারলাম, ও এমপির একমাত্র ছেলে, আর বকাটা বলতে পারেন, যেমন এমপি তেমন তার ছেলে। বাবার ক্ষমতার জোর দেখিয়ে ছেলে বড্ড বাজে হয়ে গেছে, আর তাই তো ক্ষমতার জোরে এলাকার মেয়েগুলোকে ডিস্টার্ব করে যাচ্ছে, তার উপর আবার আপনাকে আজকে ডিস্টার্ব করেছে। কলেজের ম্যাডাম, আর ও সেখানকার স্টুডেন্ট হয়ে ম্যাডামের সাথে কি করে এরকম করতে পারে, আমি সেটাই বুঝতে পারছি না। কলির এবার মনে হতে লাগলো সেদিন বড্ড বড় ভুল কাজ করেছে। ও মোটেও ঠিক করেনি, এমন করে ছেলেটাকে না জেনেই ভুল বুঝেছে। কলি ঈশানকে কি বলবে বুঝে উঠতে পারছে না। 5 মিনিটের মাথায় ওরা কলেজে চলে আসলো। ঈশান ম্যাডামকে কলেজ থেকে একটু দূরেই নামালো, আর বলতে শুরু করলো। এখান থেকে কলেজ কয়েক মিনিটের রাস্তা। কলেজের আগে এখানে নামানোর কারণটা হয়তো আপনাকে বলতে হবে না, আমাকে দেখলে হয়তোবা বাজে কিছু বলবে, আর আমি চাই না আপনি একজন শিক্ষিকা হয়ে এসব বাজে কথা শুনো। আমাকে লোকে হাজারটা কথা শোনালেও তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি একজন শিক্ষিকা, আপনাকে কেউ কিছু বললে আপনার সম্মানে লাগবে। আপনি যান, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে তেমন কোনো সমস্যা হবে না।
কলি এবার চলে যেতে নিয়েও ফিরে আসলো, এসেই সামনে দাঁড়ালো। ঈশানের মাঝে হেলমেটটা খুলে বাইকে রাখতেই ম্যাডামকে দেখে বলতে শুরু করলো। আবার কি? না মানে আসলে আমি সরি, এসব তোমাকে এত কথা শুনিয়েছি, আর আজকে এসে বুঝতে পারলাম তুমি এই কাজগুলো কেন করেছিলে। ভুল হয়েছিল, তার জন্য আমি সত্যিই সরি। না না ম্যাডাম, ঠিক আছে। সবার ভাষ্য মতে আমি এরকমই, তাহলে আপনার বলতে দোষ কি? আর আমি এগুলোতে কিছু মনে করি না। যে যা ভাবে তাতে তো আমি তেমনটাই হয়ে যাব না। যার যা ভাবার ভাবতে পারে। আর আপনাকে সরি বলতে হবে না। এগুলো বলে নিজেকে ছাত্রের কাছে ছোট করার দরকার নেই। কথাগুলো বলেই চুল ঠিক করতে লাগলো। ম্যাডাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। ঈশান এবার ম্যাডামের যাওয়ার দিকে তাকালো। মেয়েটাকে ভালো করে দেখেনি। নীল শাড়িতে কলিকে একদম অসম্ভব রকমের সুন্দর লাগছিল। আর চোখে একবার দেখেছে, এরকম নজরে তাকানোটা ওর জন্য অপরাধ কিনা, কিন্তু এখন আর চোখে তাকাতে পারছে না। প্রথম দিন থেকেই দেখছে সুন্দর করে হিসাব পড়ে, চুলগুলো কাউকে দেখায় না, মুখটা শুধু দেখা যায়। ঈশান ম্যাডামের দিকে তাকিয়ে রইল। উনি ক্যাম্পাসে ঢুকে যেতেই ছেলেটা একটা দীর্ঘশ্বাস ফেলে কলেজে প্রবেশ করলো। কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর ক্লাসে আসলো। আজকে ম্যাডামকে অন্যরকম লাগছে, কীরকম নরম করে সবার সাথে কথা বলছে। সেই দিনের ওই ঘটনার পর থেকে হয়তো একটু অন্যরকম ভেবেছিল, কিন্তু আজকে ওনাকে এরকম করে হেল্প করার জন্য হয়তোবা সব ভুলটা ভেঙে গেছে। ম্যাডামের এরকম আচরণ দেখে মেহেদি আর শুভ দুজনের দিকে তাকাতে লাগলো। ঈশান চুপচাপ ক্লাস করে যাচ্ছে। ভেবেছিল যে ম্যাডাম ঈশানকে ওই দিনের পর থেকে হাজারটা কথা শোনাবে। অবশ্যই এর মাঝে ঈশান কলেজে আসেনি, কিন্তু আজকে কি হলো? ম্যাডামের গত কয়েকদিন আসার পর থেকেই দেখতে একদম রাগি মুটে কথা বলে। তাহলে আজকে কি হলো যার জন্য এরকম চুপচাপ করে আছে? কলি ম্যাডাম স্বাভাবিকভাবেই ক্লাস নিল। ম্যাডাম আর চোখে বারবার ঈশানের দিকে তাকাচ্ছে, কিন্তু ঈশান ম্যাডামের লেকচার শুনে যাচ্ছে। যে ছেলে কিনা লেকচার শুনে না, আজকে সে কিনা এমন চুপচাপ করে লেকচারগুলো শুনে যাচ্ছে। মেহেদি শুভ বিষয়টা লক্ষ্য করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ক্লাস শেষ হতেই ম্যাডাম একবার পিছন ফিরে এসে দেখে নিয়ে সেখান থেকে ফিরে গেল। ওনার এরকম আজব কাহিনী দেখে মেহেদি শুভ দুজনের দিকে তাকিয়ে তারপর এসে ঈশানের পাশে বসে ওর কাঁধের উপর হাত দিয়ে বলতে শুরু করলো। মামা, কি জাদু করেছিস ম্যাডামকে, যার জন্য এরকম বাধ্য মেয়ে হয়ে গেছে? দেখেই মনে হচ্ছে তোর প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। কি পানি পড়া খাইয়েছিস বলতো? ঈশান এসব তোদেরকে বলতে বলল? খেয়ে দিয়ে কোনো কাজ নেই? গত কয়েকদিন যাবৎ দেখছি আমাকে নিয়ে পড়েছিস। নিজেদের পড়ালেখায় মনোযোগ না দিয়ে কি সব আজে বাজে কথা বলছিস সবসময়। লাইক সিরিয়াসলি শেষে কিনা তুই এইসব কথা বলছিস? যে ছেলেকে জোর করেও ক্লাসে আনা যায় না, যে কিনা লেকচার তো দূরে থাক ক্লাসে মনোযোগী দেয় না, সে আজকে ক্লাসে এত মনোযোগী, তার উপর এইসব কথা বলছে। মামা ম্যাডাম কি তোকে জাদু করেছে নাকি তুই করেছিস? মানে? তুমি যে বাইকে করে ম্যাডামকে কলেজ অবধি নিয়ে এসেছিলে সেটা আমরা খুব ভালো করে দেখেছি। কিছুই লুকাতে হবে না। কথাটা বলতে চাইছিলাম না এতগুলো লোকের সামনে, কিন্তু আজকে তোমার এরকম কর্মকাণ্ড আমাদের বলতেই হচ্ছে। বলেছিলাম না ম্যাডামের সাথে কিছু একটা হবে? আমাদের কথা তো বিশ্বাস হলো না। গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। এখন বুঝতে পারলি আমরা সেদিন কেন এইসব কথা বলেছিলাম। তোদের এসব আজে বাজে কথাগুলো কিন্তু আমার শুনতে ইচ্ছে করে না। তোরা সেটা খুব ভালো করেই জানিস। আজে বাজে কথা বলছিস কেন? ম্যাডামকে কি তোর অপছন্দ? তাছাড়া মেয়েটা দেখতে কিন্তু হেব্বি, ভাবি হিসেবে আমাদের পছন্দ, বললাম না? এবার বিয়েটা করে নিলেই হয়। তোর এই এলোমেলো জীবন কেউ এসে গুছিয়ে দিলেই হয়। ঈশান এবার রাগি চোখে ওদের দিকে তাকালো। শুভ ঈশানের শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলল, একবারও কি নিজের কথা কখনো ভেবেছিস? কখনো নিজের কথা ভাবিস না। উপকার করতে করতে জীবনটা কি কেটে যাবে? ম্যাডাম আসার পর থেকে তোর সাথে দেখা হয়েছে, তাই আমরা এমন করে বলছি। প্রথমে মজা করলেও আজকে মনে হচ্ছে ম্যাডাম দেখিস একটা সময় তোর প্রতি দুর্বল হবে, ভালোবাসবে তোকে। ঈশান আড্ডা থেকে উঠে গেল। ভালো লাগছে না কিছুই শুনতে। ঈশান ক্যান্টিনের দিকে চলে গেল। তারপর একটা কফির অর্ডার করতেই ওয়েটার কফি দিয়ে গেল। ছেলেটা কফি খাচ্ছে আর ভাবছে, ম্যাডাম কি তাহলে সত্যি ওর প্রেমে পড়বে? যত সব আজগুবি কথা। ঈশান নিজে নিজে হাসলো।
বেশ কিছুক্ষণ পর ঘোর কাটল কারোর ডাকে। সামনের দিকে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখে অনেকটা হকচকিয়ে গেল। ঈশান ফ্যাল করে সেদিকেই তাকিয়ে রইল, কারণ ম্যাডাম ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সময় ওনাকে এখানে দেখে ঈশান উঠে দাঁড়ালো। ম্যাডাম তখন বলতে আরম্ভ করলো, ঈশান বসো, আমি তোমার সাথে বলার জন্য এসেছি কথা। ঈশান বসে পড়ল। ম্যাডাম ওর সামনাসামনি বসলো। ঈশান আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ ওদের দেখছে কিনা। তখন ম্যাডাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আসলে আমি তখনকার বিষয়টা নিয়ে তোমাকে একটা ধন্যবাদ দিতে এসেছি। আর এতদিন তোমার সাথে যতটা মিসবিহেভ করেছি, আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। তাছাড়া তোমাকে ভালো করে না চিনেই এসব কিছু বলে ফেলেছি। আমার ভুল ছিল এরকম কিছু বলা, জেনে শুনে বলা দরকার ছিল। সত্যি আমি অনেক অনেক দুঃখিত ঈশান। ম্যাডামের কথাতে আবারও হুঁশ ফিরল। এগুলোর কোনো দরকার নেই ম্যাডাম, আমি এগুলোতে অভ্যস্ত। এই থ্যাঙ্কস এগুলো আমাকে প্রায় রোজই শুনতে হয়। কাউকে বিপদে দেখলে আমি দৌড়ে যাই, সেজন্য মানুষ আমাকে বারবার ধন্যবাদ দেয়, কিন্তু আপনার থেকে এগুলোর কোনো দরকার নেই। কিছুক্ষণ দুজনের মধ্যেই নীরবতা চলল। ম্যাডাম আর কিছু বলছে না দেখে ঈশান নিজে থেকে উঠে যাওয়ার প্রস্তুতি নিতেই কলি প্রশ্ন করল, আচ্ছা তোমার বাসায় কে কে থাকে? ম্যাডামের প্রশ্নে ঈশান চুপ করে রইল। কলির মনে হতে লাগলো যে প্রশ্নটা করে বোধহয় ভুলই করে ফেলেছে। তখনই ঈশান বলল, কেউ নেই। মানে আব্বু আম্মু বোন ভাই এরা কেউ নেই? না ম্যাডাম, আমি সম্পূর্ণ একা। ঈশান চুপচাপ আবারও বসে রইল। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো এরই মাঝে স্টুডেন্টও আসতে আরম্ভ করেছে। তাই বলল, ম্যাডাম, আমার সাথে আপনার একসাথে এরকম করে বসাটা মানায় না। ম্যাডাম, স্টুডেন্টের সাথে ক্যান্টিনে এসে বসে আড্ডা দিতে পারেন না। অবশ্য আপনি হয়তো নিজের কথা বলার জন্য এসেছেন, তারপরও আমার মতো ছেলের সাথে আপনার কথা বলাটা মানায় না। এগুলো কেউ ভালো চোখে দেখবে না ম্যাডাম। ঈশান কথাগুলো বলে সেখান থেকে উঠে গেল। মাঝে কেটে গেল কয়েকটা দিন। আর এই দিনগুলোতে কলি খেয়াল করেছে ঈশান মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে, আর আগের মতো আশেপাশে তেমন করে দেখতে পায় না। আর যেখানেই যাদের সাথে ঈশানকে সিনক্রেট করতে দেখা গেছে সেখানে কলি খোঁজ খবর নিয়েছে আর জানতে পেরেছে যে লোকগুলোকে ঈশান হেল্প করেছে, তাদের সাথে কোনো না কোনো অন্যায় হয়েছে। প্রথম কয়েকটা দিন ঈশানের সাথে এত বেশি মিসবিহেভ করে ফেলেছে, কলি নিজের কর্মকাণ্ডে নিজেই বিরক্ত। আচ্ছা, ঈশানের সাথে আরও একবার কথা বললে কেমন হয়? কিন্তু নিজের কর্মকাণ্ডের জন্য কলি লজ্জা লাগে। ম্যাডাম হয়েছে একজন স্টুডেন্টের সাথে কথা বলবে, এটা কেমন দেখায়? তাই ভেবেই কলি আর যায় না। অন্যদিকে কি হচ্ছে না হচ্ছে কলি সেদিকে খেয়াল নেই। কিন্তু এই কলেজে আসায় যেন কলির জন্য কাল হয়ে দাঁড়ালো। 1 মাস পরের কথা। এরই মধ্যে সব কিছু স্বাভাবিক ছিল। তারপর 1 মাসের মাথায় হুটহাট করে কোথা থেকে কি হলো সেটা কলি বুঝে উঠতে পারেনি। সেদিন ওই ছেলেটার হাত থেকে তো কলি বেঁচে গিয়েছিল ঈশানের জন্য। আর আজকে কলেজ থাকার পরও, এত লোকজনের মাঝখানে থাকার পরও যেন সেটা হলো না। কলি অফিস রুমে বসে কাজ করছিল। এর মাঝখানে হঠাৎ এমপির ছেলে সহ কয়েকটা ছেলে আসলো। ম্যাডামকে বসে থাকতে দেখে ছেলেটা বলতে আরম্ভ করলো, আসতে পারি ম্যাডাম? এ কি, তোমরা এখানে আসার সাহস পেলে কি করে? ছেলেটা একটা ডেভিল স্মাইল দিয়ে কিছুটা এগিয়ে আসলো আর বলতে লাগলো, ভেবেছিলেন প্রিন্সিপালের কাছে আমাদের নামে নালিশ ঠুকে দিবেন আর প্রিন্সিপাল আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আপনি যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। তোমাদের দেখছি শিক্ষা হয়নি। সেদিন ঈশান তোমাদের মারলো, তাতেও লজ্জা হয়নি? প্রায় দেখি ওর হাতে মার খাও, তারপরে তোমাদের লজ্জা শরম হয় না? একজন ম্যাডামের সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানো না? না, জানি না, তবে আজকে আমরা আপনাকে জানাবো কি করে আদর করতে হয়। এখন চলুন আমাদের সাথে একটু মজা করে আসি। একদম বাজে কথা বলবে না। তুমি আসলে একটা ফালতু ছেলে। আমি যদি আগে জানতাম তাহলে এই কলেজে কখনোই আসতাম না। সেখানে তোমার মতো একটা ফালতু ছেলে, যেখানে কোনো মেয়ে সেফ থাকে না। এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু আমি পিয়নকে ডাকতে বাধ্য হবো। ডাকুন না কাকে ডাকবেন, কিন্তু কাউকে ডেকে আজকে আমাকে আটকাতে পারবেন না। যে আসুক তাতেও আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাব। কলি কিছুটা রাগ করলেও এমপি ছেলের এরকম কথাতে ভয় পেয়ে গেল। কড়া কণ্ঠে বলতে লাগলো, পিয়ন, এক্ষুনি এদেরকে বের করো। কলির কথাতে কেউ আসলো না। এবার ছেলেগুলো হাসতে শুরু করলো। এমপি ছেলে এগিয়ে এসে কলির একটা হাত ধরলো। সাথে সাথে কলি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ছেলেটা হাতটা শক্ত করে ধরলো।
তারপর কলিকে টানতে টানতে বের করে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। কলি যাবে না, ও রাগী কণ্ঠে বকা দিয়ে যাচ্ছে। বদমাইশ ছেলে কোথাকার, ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয়, কেমন আচরণ করতে হয় সেটা জানো না? বাসা থেকে এইসব শিখিয়ে দিয়েছে তোমাকে না? আমাকে ছাড় বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। ফল তো আজকে ভালো হবে না, যখন আপনার সাথে ওইসব করব। দেখতেই পারবেন আজকে আপনার সাথে কেমন ফল হয়। ছেলেটার কথাতে কলি ভয় পেয়ে গেল। সাথে সাথে ওর বুকের ভিতরটায় কেমন যেন একটা ভয়ের আভাস পেল। বুকটা ধক করে উঠল। ও কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর আবারও চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এরই মাঝে আশেপাশে অনেক স্টুডেন্টও জড়ো হয়ে গেল, কারণ ম্যাডামের সাথে একজন জুনিয়র স্টুডেন্ট এরকম মিসবিহেভ করছে। তার উপর ম্যাডামের হাত ধরে তার সাথে জোর জবরদস্তি করছে। এসব কিছু দেখলে তো মানুষ মজা নিবেই। এরই মাঝে দূর থেকে এই বিষয়টা শুভ খেয়াল করলো। তারপর কিছুটা এগিয়ে এসে একজনকে জিজ্ঞেস করতে সবটা বলে দিল। সব শোনার পর যেন শুভ চোখজোড়া কপালে উঠে গেল। ম্যাডামের সাথে কিনা এমপি ছেলের এরকম মিসবিহেভ করছে। শুভ এবার দৌড়ে ক্যান্টিনের দিকে গেল। ক্যান্টিনে গিয়ে দেখে ঈশান বাকি বন্ধুদের সাথে বসে আছে। শুভ তাড়াহুড়ো করে এসে ঈশানের সামনে হুমড়ি খেয়ে পড়ল। শুভকে হাঁপাতে দেখে ঈশান বলতে আরম্ভ করলো, কি রে, তোর এই অবস্থা কেন? আর এরকম কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? এখন মজা করার সময় নয়। ঈশান ম্যাডামকে এমপির ছেলে তুলে নিয়ে গেছে। ঈশানের মস্তিষ্কটা ধপ করে জ্বলে উঠল। কিছুক্ষণের জন্য ছেলেটা জ্ঞান শূন্য হয়ে পড়ল। ঈশান কথা বলছে না, তাই শুভ বারবার একই কথা বলল। তারপর যখন ছেলেটাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, তখন ঈশানের ভিতরটা যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ওরা কোন দিকে গেছে? জানি না, কলেজ থেকে বের হলো, তারপর কোনো দিকে গেছে। তুই এক্ষুনি প্লিজ চল, না হলে ওরা ম্যাডামের কোনো ক্ষতি করে ফেলবে। ছেলেগুলো ম্যাডামের সাথে যেমন করে মিসবিহেভ করছে, তাতে ম্যাডামের সম্মানটা থাকলেই হয়। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াহুড়ো করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। দৌড়ে গিয়ে বেরিয়ে গিয়েই বাইকটা স্টার্ট করে কলেজের বাহিরের দিকে চলে গেল। ঈশানের বাকি বন্ধুরা ওর পিছন পিছন যেতে লাগলো। ততক্ষণে কলেজের এরিয়া ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেছে ছেলেগুলো। ঈশানের বারবার মনে হচ্ছে সেদিন ওরা যেখানে ঝামেলা করেছিল সেখানেই হয়তো বা যেতে পারে। ঈশান যাওয়ার সময় কয়েকজনকে জিজ্ঞেস করতে বলে দিল ওরা ওই জঙ্গলের দিকে গেছে, অর্থাৎ সেদিনে সেই নির্জন রাস্তাটা দিয়েই চলে গেছে। কিছুটা দূরে একটা জঙ্গলের মতো জায়গা পড়ে। ঈশান সেখানেই আসলো। তারপর খেয়াল করলো সেখানে একটা গাড়ি রাখা। ঈশানের বুঝতে আর বাকি রইল না ওরা হয়তো এই রাস্তা থেকেই নেমে গেছে। ঈশান তাড়াহুড়ো করে বাইকটা ফেলে দিয়েই দৌড়ে নেমে গেল। সেখান দিয়ে 2-3 মিনিট হাঁটতেই বুঝতে পারলো সামনে একটা ফাঁকা মতো জায়গা, সেখানেই হয়তো ওরা ম্যাডামকে নিয়ে এসেছে। ঈশান আরেকটু এগিয়ে যেতেই দেখে কয়েকজন ছেলে মেয়েটাকে জোর করে ধরে রেখেছে। আর এই কি অবস্থা ম্যাডামের! ম্যাডামকে এমন করে দেখবে সেটা ভাবতেও পারেনি। ম্যাডামের বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলেছে, ব্লাউজের হাতাটা অনেকটা খানি ছিঁড়ে ফেলেছে। এমন কিছু দেখে ঈশানের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। এমপির ছেলে এখনও ম্যাডামের সাথে ধস্তাধস্তি করছে। ম্যাডামের চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে গিয়ে এমপির ছেলের গায়ে একটা লাথি মারল। সাথে সাথেই ছেলেটা দূরে সরে গেল। ঈশানের এরকম কর্মকাণ্ডে সবাই ওর দিকে তাকালো। তখন ঈশান রাগে ফুঁসতে ফুঁসতে বলতে আরম্ভ করল, তোদের সাহস কি করে হলো ম্যাডামের গায়ে হাত দেওয়ার? আজকে তোদের সবগুলোকে এখানেই গেড়ে রেখে দেব। তোর সাহস কি করে হলো আমাদের কাছে বাধা দেওয়ার? আজকে তোকে এখানেই কেটে টুকরো টুকরো করে ফেলব। তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আমি যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে আসবো, তুই বাধা দেওয়ার কে? তোর ক্ষমতা আজকে বার করাচ্ছি। শুয়োরের বাচ্চা, তোর সাহস কি করে হলো ম্যাডামের গায়ে হাত দেওয়ার? আজকে তোকে শেষ করে ফেলবো। কলি এর মাঝে উঠে বসেছে আর শাড়ির আঁচলটা ঠিক করে নিল। ঈশান ম্যাডামের দিকে তাকাতেও পারছে না। এত বাজে বিশ্রীভাবে স্পর্শ করলো কী করে মেয়েটাকে, ভাবতেই ওর খারাপ লাগছে। এরই মাঝে এমপির ছেলে এগিয়ে আসলে ঈশান কষিয়ে তলপেট বরাবর একটা লাথি মারল। ছেলেটা দূরে গিয়ে ছিটকে পড়ল। ঈশান ম্যাডামের দিকে এগিয়ে গিয়ে গায়ের শার্টটা অন্যদিকে তাকিয়ে দিতেই ম্যাডাম কেমন যেন মাথা নিচু করে রইল। কলি ভাবতেও পারেনি শেষে একজন স্টুডেন্ট কিনা ওর সাথে এমন আচরণ করবে। ঈশান আর দেরি করলো না, এলোপাতাড়ি ছেলেগুলোকে মারতে আরম্ভ করলো।
ওর মধ্যে যেন এই মুহূর্তে একটা ঐশ্বরী শক্তি এসে ভর করেছে। ঈশান কিছুক্ষণ যাবৎ পাগলের মতো ওদেরকে মেরেই যাচ্ছে। ম্যাডাম ছেলেটার দিকে দেখে যাচ্ছে। এরই মাঝে ঈশানের বন্ধুরাও সেখানে চলে আসে, আর ওরা এসে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কিছুটা আনতে পারে। ততক্ষণে ছেলেগুলোর অবস্থা বেহাল। এবার ঈশান এমপির ছেলের গায়ে লাথির পর লাথি মেরে চলেছে, আর রাগী কণ্ঠে বলছে, সাহস কি করে হলো ওনার মতো একজন নিষ্পাপ ফুলের গায়ে হাত দেওয়ার? আজকে তোকে শেষ করে ফেলবো। আর ভুলেও ওনার দিকে তাকানো তো দূরে থাক, কোনো মেয়ের দিকেও তাকানোরও সাহস পাবি না। ঈশান রাগীভাবে ছেলেটার গায়ে এলোপাতাড়ি লাথি মেরে যাচ্ছে। এরই মাঝে মেহেদি এসে ঈশানকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, ঈশান, ওকে ছাড়, না হলে মরে যাবে। ওর বিচার আইন করবে, তুই ওকে ছেড়ে দে। তোরা আমাকে ছাড়, ওকে আজকে এখানে শেষ করে ফেলবো, না হলে আবার কুত্তাগুলো ম্যাডামের দিকে হাত পাড়াবে। এত 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 লোকের সামনে ওনাকে তুলে আনলো, তোরা কিছু করতে পেরেছিল তোদের আইন? পারেনি তো। আমার আব্বু আমাকে যখন সবার সামনে মরতে হলো, সেদিনও তোদের আইন কিচ্ছুই করতে পারেনি। তিনটা বছর পার হয়ে গেছে, তারপরে তোদের আইন কিছুই করতে পারেনি। আইন শুধু চেনে টাকা। যাদের হাতে টাকা আছে তাদের আইন তাদেরই কেনা গোলাম। তাই এদেরকে নিজের হাতে শাস্তি দিতে হয়। আমি ওদেরকে ছাড়বো না, তোরা আমাকে ছাড়, দেখ আমি ওদের কি হাল করি। কলি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যার জন্য কিছুতেই নিজেকে স্বাভাবিক করতে পারছিল না। ও ঈশানের এরকম অগ্নিমূর্তির রূপ দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর যখন তাড়াহুড়ো করে এসে ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, ঈশান প্লিজ ওকে ছেড়ে দাও, ওর বিচার আইন করবে। তুমি আইন নিজের হাতে তুলে নিও না, তোমার কিছু হয়ে যাবে প্লিজ। ঈশান কিছুক্ষণের জন্য ম্যাডামের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে গেল, কারণ মেয়েটা ওর হাত ধরে রেখেছে। ঈশান চুপচাপ হয়ে যেতেই এবার মেহেদি আর শুভ ওকে টেনে সেখান থেকে সরালো। এরই মাঝে পুলিশ এসে সেখান থেকে ওদেরকে নিয়ে গেল। এমপি ছেলে ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে রইল। ঈশান জানে ওরা কিছুদিনে আবার বেরিয়ে আসবে। এবার ঈশান রাগী কণ্ঠে ম্যাডামের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আপনার কি মনে হয় আপনি কিছু করতে পারবেন, নাকি আপনাদের আইন কিছু করতে পারবে? এতগুলো লোকের সামনে কুত্তাগুলো আপনাকে তুলে আনলো, পেরেছে কেউ আপনাকে বাঁচাতে? কেউ আটকাতে পেরেছে আপনার কিছু? ঈশান, ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। ঈশান এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল, চোখ জোড়া বন্ধ করে নিয়ে তারপর মুখটা দুহাতে ঢেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঈশানের বুকের উপর থেকে যেন পাথর নেমে গেল। কিছুক্ষণ বাদে আবারও ম্যাডামের দিকে ফিরে বলতে আরম্ভ করলো, কিছু হোক বা না হোক, আপনি একজন ম্যাডাম, আপনাকে ওরা কলেজ থেকে তুলে এনেছে, সেটা সবার কাছে অনেক কিছু। আপনি সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবেন কিনা আমি সেটাই ভাবছি। এত বড় একটা অসম্মানের মুখে আপনাকে এই কলেজ থেকে পড়তে হলো, কি করে গিয়ে দাঁড়াবেন আপনি সবার সামনে? একটা মেয়ে হয়ে ভেবেছেন এরকম কিছু মানিয়ে নেবেন কি করে? কথা শুনেই কলি ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে আরম্ভ করলো, ঈশান, তুমি আমাকে কেন বাঁচান? আমি মরে যেতাম, তারপরে ওদের মতো জানোয়ারের হাতে আমাকে এরকম করে অসম্মানিত হতে হতো না। আমাকে নিয়ে মানুষ বাজে কথা বলবে। তুমি ঠিকই বলেছো, ওই কলেজে গিয়ে দাঁড়ানোর মতো সাহস আর সম্মানটা আমার আর নেই। শেষ পর্যন্ত ওরা আমার সাথে এমন কিছু করতে পারলো? একজন শিক্ষিকার সাথে এরকম মিসবিহেভ করে কি ওরা কি করে করতে পারলো? কলি ম্যাডাম ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান কি করবে জানে না, চুপচাপ দাঁড়িয়ে আছে কপালে হাত রেখে। এবার শুভ আর মেহেদি বলতে আরম্ভ করলো, ম্যাডাম আপনি কাঁদবেন না, আপনার তো কোনো ক্ষতি হয়নি। এখন এখান থেকে চলুন, তাছাড়া থানায় কমপ্লেন করেছি, দেখবেন নিশ্চয়ই কোনো আইনি ব্যবস্থা নিবে। থানায় জানানোর আগে একবার ভাবা উচিত ছিল। থানার লোকগুলো ওদেরই কেনা গোলাম, ওরা যখনই যা চাইবে যেভাবে চাইবে ওদের ব্যবহার করতে পারবে। তাছাড়া কোর্টে ম্যাডামকে হাজারটা প্রশ্ন করবে, উনি পারবে সব প্রশ্নের উত্তর দিতে? মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটা বারও কি ভাবতে পেরেছিস? আমি ওদের আজকে এখানে শাস্তি দিতে চেয়েছিলাম, তোরা কেন আমাকে আটকালি? হ্যাঁ? ম্যাডামের কান্নার গতিটা বেড়েই যাচ্ছে। ঈশান চুপ করে রইল। তারপর ম্যাডামের সামনাসামনি এসে বলতে আরম্ভ করলো, ম্যাডাম কান্না থামান, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। আপনাকে আর কোথাও যেতে হবে না, কয়েকটা দিন আর বাসা থেকে বেরোবেন না। পুলিশ কিছু জানতে চাইলে আপনি কথা বলবেন না, যা বলার আমি ওদের বলবো। কলি কোনো রকমে চোখ জোড়া খুলে আমতা আমতা করে বলতে আরম্ভ করলো, আমার সম্মানটা আর রইলো না। ঈশান, ওরা শেষ পর্যন্ত আমার সাথে এরকম একটা বাজে ব্যবহার করতে পারলো?
আজকে ওরা আমাকে নিয়ে এখানে তুলে এসেছিল, আর এগুলো নিয়েই মানুষ আঙ্গুল তুলবে। আমি তো ভেবেইছিলাম যে শেষ পর্যন্ত ওরা আমাকে আজকে এখানে। কথাটা বলেই কলি আবারও ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বারবার ম্যাডামকে বাসায় যাওয়ার কথা বললেও তখন মেয়েটা উঠতেই যাচ্ছিল না দেখে ঈশান ওনার হাত ধরে টানতে টানতে বাইকের কাছে নিয়ে আসলো। ঈশান বাইকটা স্টার্ট করে বলতে শুরু করলো, তোদেরও কলেজে যেতে হবে না, বাসায় চলে যা। পরিস্থিতি স্বাভাবিক হলে তবে আসিস। আমি ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ততক্ষণে কলি নিজের শাড়িটা ঠিক করে নিয়েছে। বারবার ঈশানের চোখের সামনে ভাসছে মেয়েটার মায়াবী আর কান্না মিশ্রিত চোখজোড়া। মেয়েটার গায়ে আজকে ওরা হাত দিয়েছে আর এরকম করে বাজে অবস্থা করেছে। ঈশান এক নজর খেয়াল করেছিল ম্যাডামের বুকের উপর শাড়িটা নেই। তখন মনে হয়েছিল মুহূর্তে বুকের ভিতর থেকে কেউ কলিজাটাকে বের করে নিচ্ছে। মেয়েটা এখনও কেঁদে চলেছে, ঈশানের গায়ের উপর একসাথে রেখে বসে আছে। ঈশান ম্যাডামের থেকে জেনে তারপর কোনো রকমে ওনার বাসার সামনে আসলো। কলি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। এবার ঈশান ওনাকে অভয় দিয়ে বলতে শুরু করলো, ম্যাডাম, বাচ্চাদের মতো কান্নাকাটি করবেন না। আপনি এখনো পবিত্র। ওরা আপনার ক্ষতি করতে পারেনি। আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে কাঁদছেন কেন? শাস্তি পেলে ওরা পাবে। ঈশানের মুখে বারবার ছেলেগুলোর কথা শুনে কলি বুঝতে পারছে পরবর্তীতে হলেও ঈশান হয়তো ওদের ছাড়বে না, যেভাবেই হোক ওদের শাস্তি দিবে। কথাগুলো ভেবেই কলি মাথা নিচু করে ঈশানের দিকে ফিরল আর বলতে শুরু করলো, ঈশান, শেষবারের মতো আমার একটা রিকোয়েস্ট রাখবে? ঈশান আগ্রহ নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে রইল। তখন ম্যাডাম আবারও বলল, তুমি ওদের সাথে আর ঝামেলা করো না, তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। তুমি একা মানুষ, পেরে উঠবে না ওদের সাথে। ক্ষমতার জোরে ওরা যা খুশি তাই করতে পারে, আর তুমি একা, তাই ওরা তোমার ক্ষতি করে ফেলবে। ঈশান, আজকের পর আমাদের দেখা হবে কিনা জানি না, তবে যেখান থেকে আমার অসম্মান হয়েছে আমি আর সেখানে ফিরে যাব। ঈশান, তুমি যাও। ঈশান তারপরও দাঁড়িয়ে রইল। কলি বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল দেওয়ার সাহস পাচ্ছে না। তখন ঈশান গিয়ে নিজেই কলিং বেল দিল। কিছুক্ষণ বাদে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখা গেল। ওনাদের দেখে ঈশান চুপ করে রইল। কলিকে মাথা নিচু করে থাকতে দেখে ঈশান বলতে আরম্ভ করল, আঙ্কেল আন্টি, আমি ম্যাডামকে বাসায় পৌঁছে দিতে এসেছিলাম। আপনারা ওনাকে ভেতরে নিয়ে যান। উনি অনেকটা ভয় পেয়েছে, তাই আর কি। কলি এবার ভিতরের দিকে যাবার জন্য যখনই পা বাড়ালো সাথে সাথে কলির আব্বু বলতে লাগলো, দাঁড়াও, আমার বাসায় ঢোকার সাহস তোমার কি করে হচ্ছে? আব্বুর এমন কথাতে কলির পা দুটো থমকে গেল। ঈশান যেন কোনো একটা ভয়ানক দৃশ্যের আভাস পেয়ে গেল তাতেই। ম্যাডামের আব্বুর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই ভেবেই ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। এবার ভদ্রলোক বলতে আরম্ভ করলেন, শেষ পর্যন্ত নিজের সম্মানটাকে ডুবিয়ে আবার এই বাসায় আসছো? আমার পরিবারের মান সম্মানটাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে তোমার সাহস কি করে হয়ে এই বাসায় আসার? কি করে পারলে এরকম একটা কাণ্ড ঘটিয়ে বাসায় আসতে? তোমার কি একটু লজ্জা হলো না? বাবা মায়ের সম্মানটা কোথায় এগিয়ে দাঁড়াবে? ঈশান ভাবল ভদ্রলোকের একই ব্যবহার, যেখানে কিনা ম্যাডামের কোনো দোষই নেই সেখানে ওনাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। ওই লোকটার কি মাথায় সমস্যা আছে নাকি? কথাগুলো ভেবেই এবার কিছু বলতে নিবে। আঙ্কেল, আপনি? তুমি চুপ থাকো। একটা রাস্তার ছেলের সাথে আমি কোনো কথা বলতে চাই না। তোমার সাহস কি করে হয় আমার বাসার সামনে আসার? ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কলি কিছু বলার জন্য যখনই এগিয়ে যেতে নিবে তখনই কলির আব্বু বলতে আরম্ভ করলো, আর এক পাও এগোবে না। এই বাসায় আর তোমার কোনো জায়গা হবে না। নিজের মুখটাকে পুড়িয়ে এসে এখন আবার এই বাসায় ঢোকার পায়তারা করছো? তোমার জন্য আমার মান সম্মানটা মাটির সাথে মিশে গেছে। বলেছিলাম না এই জবটা করতে হবে না? তোমাকে কোথাও একটা বিয়ে দিয়ে দিই, শুনেছিলে আমার কথা? এখন মান সম্মানটা কোথায় গেল? ওগো, তুমি এসব কি বলছো? মেয়েটার সাথে এরকম অন্যায় কিছু হয়েছে আর তুমি কি না ওর দোষ দিচ্ছ? ও তো কিছু অন্যায় করেনি, তুমি শুধু শুধু ওকে দোষারোপ করছো। কলিমা, আয় ভেতরে আয়। ওর এই বাসায় কোনো জায়গা হবে না। একে তো রাস্তার একটা ছেলের সাথে ধরাধরি করতে করতে বাসা পর্যন্ত এসেছে, তার উপর আবার এমনভাবে বাসায় চলে এসেছে
মনে হচ্ছে একেবারে সদ্য হয়ে ফিরে এসেছি। ওকে জিজ্ঞেস করো, যারা ওকে তুলে নিয়ে গিয়েছিল তারা কি ফুল চন্দন দিয়ে পুজো করেছে? একবারও ভেবেছো এসব মানুষ জানাজানি হলে আমাকে ছিছি করবে? সবার সামনে আমি কি করে মুখ দেখাবো? ও এখন কার পরিচয় বাঁচবে বলো? কলি কেঁদে উঠল। হয়তো এগুলো দেখার জন্যই এখানে এতক্ষণ যাবৎ অপেক্ষা করছিল। ঈশান ভাবতেও পারেনি কলির সাথে এরকম কিছু হবে। তারপরও দাঁড়িয়ে রইল। কলির আব্বুকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। ঈশান যতবার কথা বলার চেষ্টা করছে ভদ্রলোক ততবারই সিন ক্রিয়েট করছে। কলি ভাবতেও পারেনি ওর জীবনে কখনো এরকম একটা দিন আসবে যেদিন আব্বুকে বাসা থেকে বেরিয়ে যেতে বলবে। যারা ওকে এতটা ভালোবাসলো তারাই কিনা আজকে বলছে বাসা থেকে বেরিয়ে যেতে। দরজার সামনে বসে রইল। তখন কলির আব্বু বলতে আরম্ভ করলো, তুই মরে গেলে আমি শান্তি পেতাম যে আমার সম্মানটা অন্তত বেঁচে আছে। তোর জন্য আমাকে মানুষের কাছে ছোট হতে হবে। ভেবে দেখেছিস একবার আমাকে মানুষের কাছে কত কথা শুনতে হবে? কলির আব্বু ওদের কোনো কথাই শুনল না। অন্যদিকে কলির কানে শুধু বাজতে লাগলো, আব্বু ওকে বলেছে ও মরে গেলেও সে অনেক বেশি খুশি হতো। কথাগুলো শুনে কলি আব্বুর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো। কলি কথাগুলো বলেই এবার পিছন ফিরে দৌড়তে শুরু করলো। ম্যাডামের এমন কাজে ঈশান হতভম্ব হয়ে গেল। মেয়েটা কি করতে চাইছে? নিশ্চয়ই এখন উল্টাপাল্টা কোনো কাজ করবে। ঈশান একবার কলির আব্বুর দিকে তাকিয়ে তারপর ম্যাডামের পিছনে দৌড়তে গেল আর বলতে লাগলো, আব্বু তুমি ঠিকই বলেছো, অন্তত আমার মান সম্মানটা আমি মরে গেলেও বেঁচে যেত। তাই হবে আব্বু, আর কখনো আমি এই বাড়িতে আসবো না। যদি কখনো আসি তাহলে আমার লাস্ট আসবে। ম্যাডাম প্লিজ ভুলভাল কিছু করবেন না, আমার কথা শুনুন। ততক্ষণে মেয়েটা অনেক দূর চলে গেছে। ঈশান বুঝতে পারলো বাজে কিছু ঘটিয়ে ফেলবে ম্যাডাম। ঈশান কোনো রকমে বাইকটা নিয়ে রাস্তায় উঠে আসলো। দেখলো ম্যাডাম মাঝখানে চলে গেছে। ঈশান এক মুহূর্ত দেরি না করে বাইকটা নিয়ে সেখানে চলে গেল। তারপর মেয়েটার সামনে গিয়ে বাইকটা থামিয়ে দিতেই ম্যাডাম পাশ কেটে চলে যেতে নিলেই ঈশান ওনার হাত ধরে ফেলল। কলি ঈশানের দিকে রাগি চোখে তাকালো। আর কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে হ্যাচকা টান দিয়ে রাস্তা থেকে এক সাইডে নিয়ে আসলো। সাথে সাথে পাশ কেটে বেরিয়ে গেল একটা মাইক্রোবাস। তখন ঈশান রাগী কণ্ঠে ম্যাডামের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, পাগল হয়ে গেছেন আপনি? কি করতে চাইছেন কি? মরে যাওয়াটা কি সব সমস্যার সমাধান? বারবার আমাকে বাঁচাচ্ছ কেন? ঈশান আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি বেঁচে থাকলে আমাকে অনেক বাজে কথা শুনতে হবে, আর আমি সেটা চাই না। আব্বু তো ঠিকই বলেছে, আমার সম্মানটা শেষ হয়ে গেছে, কিছু হোক বা না হোক। আর আমি এখানকার পরিচিত বাঁচবো একা একটা মেয়ে, কি করে বাঁচতে পারি এত কিছুর পরও? আপনি নিজের পরিচয়ে বাঁচবেন। আপনি অসম্মানিত কেউ নন। ওরা যা করেছে সেই জন্য সেই শাস্তির ফল ওদের ভোগ করতেই হবে। কলি ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান এবার রাগী কণ্ঠে ওর দুই বাহু ধরে বলতে আরম্ভ করলো, ম্যাডাম বাচ্চাদের মতো কাঁদবেন না। কার পরিচয়ে বাঁচবেন মানে? আপনি নিজের। কথাটুকু বলেই ঈশান থেমে গেল। নিজের পরিচয়ে কি করে বাঁচবে? না ওর বিয়ে হয়েছে আর না কখনো কোথাও যাওয়ার জায়গা আছে। ঈশান চুপ করে রইল। ম্যাডাম আবারও পাগলামি করতে শুরু করলো সুইসাইড করার জন্য। ঈশান উপায় না পেয়ে শেষে ম্যাডামকে থামাতে একটা থাপ্পড় বসালো। তারপর রাগী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে ওকে দুই হাতে চেপে ধরে বলতে শুরু করলো, আপনার পরিচয় দরকার? এতই যদি পরিচয়ের প্রয়োজন হয় তাহলে সেই পরিচয় তৈরি করে দেব। পারবেন আমার সাথে থাকতে? পারবেন আমার মতো একটা রাস্তার ছেলেকে বিয়ে করতে? পারবেন আপনি? মানতে কি হলো বলেন, পারবেন? তাহলে আপনার পরিচয় হবে। আপনি পারবেন আমার সাথে গিয়ে ওইখানে থাকতে, সবার কথা শুনতে, যেটা আপনি কয়েকদিন আগে বলতেন? কথাগুলো আপনাকে সারা জীবন শুনতে হবে। আব্বু আম্মু সামনে থাকবে আর ওরা আপনাকে ফিরিয়ে নেবে না। আপনার যদি এতই পরিচয়ের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে সেই ঠিকানা তৈরি করে দেব। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন, বিয়ে করবেন আমাকে? কলি কোনো কথা বলছে না। মেয়েটা এক প্রকার হতবিহ্বল হয়ে গেছে। ঈশানকে কি বলছে সেটাই ভাবছে। ছেলেটা কি পাগল হয়ে গেছে নাকি নাকি মাথা খারাপ হয়ে গেছে? মেয়েটা কেঁদেই যাচ্ছে। তাই ঈশান কলির চোখের পানি মুছে দিয়ে ওর হাত ধরে টানতে টানতে ওকে বাইকের সামনে এনে দাঁড় করালো।
তারপর বাইকে উঠতে বললে কলি উঠল না। তখন ঈশান একটা ধমক দিতে মেয়েটা ভয়ে কেঁপে উঠল। তারপর বাইকে উঠল। ম্যাডাম উঠে বসতেই ঈশান কলিকে নিয়ে একটা কাজী অফিসের সামনে আসলো। ঈশান কলিকে বাইক থেকে নামতে বললে মেয়েটা নেমে দাঁড়ালো। এখনও ও ফুপিয়ে উঠতে লাগলো। দুজনেই কাজী অফিসের ভিতরে বসে আছে। কাজী ওদের দেখে বলতে লাগলো, আপনারা দুজন বিয়ে করবেন? ঈশান জানে না ম্যাডাম বিয়েটা করবে কিনা, তারপরও জোর করে ওনাকে এখানে নিয়ে এসেছে। মাথায় কি আসলো আর কি বলে ফেললো। ঈশান চুপ করে থেকেই হ্যাঁ সুযোগ উত্তর দিল। কাজী ওদের আশেপাশে কাউকে না দেখে বলতে আরম্ভ করলো, বিয়ে করবেন তা ঠিক আছে, কিন্তু স্বজন কিংবা বন্ধু বান্ধব কোথায়? আপনাদের বিয়েতে সাক্ষী হবার মতো কে আছে? ঈশান চুপচাপ ম্যাডামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ওর বন্ধুগুলোকে কল করলো। ঈশান কিছুক্ষণের মধ্যে ওদের কাজী অফিসে আসতে বলল। সব কিছু শুনে সবাই যেন অবাক হয়ে গেল। কারণ জানতে চাইলে ঈশান কিছুই বলল না। আধা ঘন্টার মধ্যে ঈশানের বন্ধুরা কাজী অফিসে চলে আসলো। এসে দেখে ম্যাডাম এখনও কেঁদে যাচ্ছে। ঈশান আবারও মেয়েটাকে বলতে শুরু করলো, আমার মতো বকেটেকে যদি বিয়ে করতে পারেন আপনার একটা পরিচয় হবে। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ভালো রাখার চেষ্টা করব। আপনি চাইলে এখান থেকে আপনাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ওদের কালো ছায়াটা আপনার উপর পড়বে না। তারপরও আপনাকে আমি হাসি খুশি দেখতে চাই। ঈশানের এরকম কথাতে কলি অবাক হয়ে গেল। তাহলে কি ছেলেটা ওকে ভালোবাসে? নাহলে এগুলো কেন বলছে? ওদের দেখা তো মাত্র কয়েকটা দিন হয়েছে। ঈশানের চোখে রাগ দেখতে পারলো কলি। আর আজকে একটা ভয়ের ছাপ ঈশানের চোখে কলি স্পষ্ট দেখতে পাচ্ছে। তাহলে কি ছেলেটা সত্যি সত্যি ওকে ভালোবাসে? এবার কাজী বিয়ের কার্যক্রম শুরু করলো। ম্যাডাম কোনো কথা বলছে না। ঈশান বুঝতে পারলো কলি বিয়েতে রাজি নয়, তাই বলতে শুরু করলো, আপনি ভেবে দেখুন বিয়েটা করবেন কিনা। এখান থেকে চলে যেতে চাইলে আমি আপনাকে আটকাবো না। একটাবার ভেবে দেখতে পারেন। তবে আমি আপনার সুযোগ নিচ্ছি না। আমার কোনো ইচ্ছা নেই আপনার সুযোগ নেওয়ার। আর যদি সেটাই হতো তাহলে অনেক আগে নিতে পারতাম। একা একটা মেয়ের দুনিয়াতে বাঁচাটা অনেক কষ্টকর। ম্যাডাম, আপনি সেটা খুব ভালো করে জানেন। আমাকে বিয়ে করবেন কিনা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে কোথাও গিয়ে যদি আপনি একা বাঁচতে চান, আমি আপনাকে নিজের সর্বোচ্চ সাহায্য করব। কিসব বাজে বাজে বলছিস তুই? একটাবার ভেবে দেখেছিস সোনাকে ছাড়া তুই কি করে? ঈশান শুভকে হাতের ইশারায় থামিয়ে দিল আর বলতে লাগলো, আমি নিজের জন্য ওনাকে বিয়ে করতে চাইছি না। তাছাড়া বকেটে ছেলেকে কেউ ভালোবাসবে না। আর না আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনার সম্মানের কথাটা চিন্তা করে এসব কথা বলছিলাম। আমি জানি এসব ভাবাটা অবাস্তব, তাই রাজি হবেন না। ম্যাডাম, আপনি বলুন কোথায় যাবেন, আমি আপনাকে সেখানেই রেখে আসবো। তারপরও কান্নাকাটি করবেন না। আমি আপনাকে জোর করতে চাই না। মানে কি, কাজী অফিসে ডেকে আনলি আর এখন বলছিস ওনাকে রেখে আসবি? এই অবস্থাতে ওনার এই মন মানসিকতা তুই বুঝতে পারছিস? এমন একটা পরিস্থিতিতে তুই ম্যাডামকে জোর করে কোথায় রেখে আসবি? উনি সেখানে গিয়ে স্বাভাবিক থাকতে পারবে? এই অবস্থাতে ম্যাডামের তোকে খুবই দরকার। তুই ওনাকে রেখে কোথাও যাস না। একে তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার উপর আবার যদি ওনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিস তাহলে কি হবে ভেবেছিস একবার? আমি নিজের কথা ভাবি না, ওনার কথা ভেবেই বলছি। আপনি পারবেন না ওগুলোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কারণ আমি একটা বকাটে ছেলে। আমার সাথে আর যাই হোক কোনো মেয়ে ভালো থাকতে পারে না। তাছাড়া ওনার একটা ভবিষ্যৎ আছে, উনি সেটা কি করে নষ্ট করে দেবে? যদি অন্য কোনোভাবে আমার থেকে সাহায্য চায়, আমি ওনাকে সবই করব। তোরা আর এসব বিষয়ে জোর করিস না। কে বলেছে তোদের এসব কথা? আমি কখনো বলেছি ওনার মতো একটা মেয়ে কখনো আমার মতো বকেটে ছেলেকে ভালোবাসবে? তোদের মনে হয়? তোরা কি সব আজে বাজে কথা বলছিস? দেখ, এখন এই মুহূর্তে এসব কথা বলার সময় নয়। আমি ওনাকে ফুললি সাপোর্ট করছি। আমার জন্যই ম্যাডামের এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। আমি যদি সেদিন ওদের সাথে ঝামেলা না করতাম তাহলে কখনো এরকমটা হতো না। ম্যাডাম শুধু কেঁদেই যাচ্ছে। এবার মেহেদি ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ম্যাডাম, আপনার ভাষায় হয়তো ঈশান একটা বখাটে ছেলে, আপনি যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু মনের দিক থেকে ও অনেক বড়। এখানে এখন আর কেউ নেই, দয়া করে বিয়েটা করে নিন। আপনি ওকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবেন। ও মানুষ হিসেবে কতটা ভালো, ওর লাইফে আপনার মতো কারো প্রয়োজন। আপনি আজকে ফিরিয়ে দিবেন না,
ও কখনো কোনো মেয়ের প্রতি আটকায়নি, কিন্তু আজকে আপনার সম্মানটা বাঁচানোর জন্য হলেও আপনাকে বিয়ে করতে চাইছে। ঈশান আপনার থেকে জুনিয়র, কিন্তু আপনাকে ঈশান অনেক ভালো রাখবে। আপনি চাইলে ওর এই অগোছালো জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। কলির কানে বারবার বাজতে লাগলো ওর আব্বু বলেছে বাসা থেকে বেরিয়ে যেতে। ওই বাসায় নাকি ওর কখনো জায়গা হবে না। সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই। কলির মরা ছাড়া আর কোনো উপায় নেই। ঈশান চুপ করে রইল। কাজী আবারও তাড়া দিতেই এবার কলি উঠে গিয়ে নিজের সাইনটা করে দিল। সবাই বড় বড় চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। শেষে কিনা মেয়েটা নিজে নিজেই বিয়েতে রাজি হয়ে গেল। তাহলে কি উনি মন থেকে, না মন থেকে নয়, সম্মানটা বাঁচানোর জন্য হয়তো বিয়েটা করেছে। ঈশান চুপচাপ করে রইল। কলি সাইন করে দিয়ে একটা জায়গায় বসে রইল। ঈশান চুপচাপ করে আছে। ও ভাবতেও পারছে না ম্যাডাম সত্যি সত্যি বিয়ের পেপারসগুলোতে সাইন করে দিল। ঈশান চুপ করে আছে দেখে মেহেদি এসে ওকে ধাক্কা দিয়ে বলতে আরম্ভ করলো, এখন তুই বসে আছিস কেন? যা সাইন কর, সাইন করে দিলেই বিয়েটা হয়ে যাবে। মেহেদির কথাতে ঈশানের ভাবনার অবসান ঘটল। তারপর ঈশানও গিয়ে সাইন করে দিল। কাজী সামনে দুজনেই বসে আছে। কাজী দুহাত তুলে মোনাজাত করে দিল। কবুল করে বিয়ের মাধ্যমে আবদ্ধ হয়ে গেল। ঈশান উঠে দাঁড়ালো। তারপর মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে 2 হাতে চোখ জোড়া মুছিয়ে দিল। ঈশান আবারও মেয়েটার হাত ধরে টানতে টানতে ওকে বাহিরে নিয়ে আসলো। ঈশানের এরকম কর্মকাণ্ডে মেয়েটা বারবার অবাক হচ্ছে। এক ছাত্রের হাতে ওনার মান সম্মান যেতেই আজকে আবারও আরেক ছাত্র ওনাকে সমাজের মাঝে এত বড় একটা পরিচয় তৈরি করে দিল। সবার কথায় মুখ থেকে বাঁচালো। কথাগুলো ভাবতেই কলির ভালো লাগা কাজ করছে ঈশানের প্রতি। কলি ট্যাপ ট্যাপ করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান এসে জোর করে মেয়েটাকে আবারও বাইকে বসালো। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। মেহেদি কিংবা শুভ কাউকেই আসতে বলল না, কারণ এখন মেয়েটার একলা থাকার প্রয়োজন। কিছুক্ষণ হয়তো ওনাকে সময় দিলে সেটা হয়তো ওনার জন্যই ভালো হবে। কথাগুলো ভেবে ঈশান ম্যাডামকে নিয়ে বাসায় আসলো। তারপর দরজা খুলে মেয়েটার হাত ধরে টানতে টানতে ওকে ভিতরে নিয়ে আসলো। কলি ভাবতেও পারেনি ঈশান এত বড় বাড়িতে থাকে। ঈশান ম্যাডামকে বেডরুমে নিয়ে গিয়ে বেডের উপর বসিয়ে দিল। তারপর ড্রয়ার থেকে কয়েকটা শাড়ি বের করে দিয়ে বলতে লাগলো, এখান থেকে একটা শাড়ি নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনাকে খুবই এলোমেলো লাগছে ম্যাডাম। আমি আপনাকে সম্মান দিয়েছি, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে আগেও যে চোখে দেখতাম এখনও ঠিক তেমন চোখেই দেখব। আমি ভুলেও আপনার রুমেও আসবো না। আপনি এই বাসায় নিশ্চিন্তে থাকতে পারেন। ঈশান, এগুলোর কোনো দরকার নেই। ঈশান, এখন আমরা স্বামী স্ত্রী। কোনোটাই তো মন থেকে নয়। এগুলো বলার এখন আর সময় নয় ম্যাডাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ওয়ার্ড্রপ থেকে কয়েকটা শাড়ি বের করে দিয়ে বলতে লাগলো। ঈশান রুম থেকে বেরিয়ে গেল। কলি কিছুক্ষণ শাড়িগুলোর দিকে তাকিয়ে থেকে তারপর সেখান থেকে একটা কালো কালারের শাড়ি নিয়ে ওয়াশরুম থেকে একদম গোসল সেরে তারপর বেরোলো। এরই মাঝে ঈশান খাবার নিয়ে এসে টি টেবিলটা টেনে ওর সামনে খাবারগুলো রাখলো। ম্যাডাম মাথা নিচু করে বসে আছে। ঈশান কোনো কথা জিজ্ঞেস করবে ভেবে মাথাটা উঠিয়ে বলতে আরম্ভ করলো, আচ্ছা ঈশান, তোমাকে একটা প্রশ্ন করতাম। করুন। এগুলো শাড়ি কেন এখানে? এগুলো আমার আম্মুর। আব্বু আম্মু মারা গেছে প্রায় 3 বছর হয়। ওরা চলে যাওয়ার পর এগুলো যত্ন করে রেখে দিয়েছে। ভাবিনি আজকে আপনার কাজে লেগে যাবে। তবে আপনাকে পুরো জিনিস পড়তে হবে না, ভয় পাবেন না। আপনার হাজবেন্ডের টাকা পয়সা আছে। প্রতিদিন 2-4টে শাড়ি কিনে দেওয়ার মতো টাকা সে ইনকাম নিজে করতে পারে। এই নিন, খাবারটা খেয়ে নিন। না, আমি খাবো না। তাহলে জোর করে খাওয়াতে হবে, আর আমি চাইছি না সেটা করতে। আপনি নিজে খাবেন নাকি আমার জোর করতে হবে সেটাই বলুন। আমার খেতে নেই, প্লিজ জোর করো না। আমার গলা দিয়ে খাবার নামবে না। যখন ইচ্ছে করবে তখন নিজে থেকেই খেয়ে নেব। আমি এখন একটু একা থাকতে চাই। আপনাকে একা থাকতে দিলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আমি সেটা চাইছি না। আমি নিজে কথা দিয়েছি আপনাকে ভালো রাখবো, সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি বললাম তো আমি জোর করব না ওসব বিষয়ে। যদি কখনো মনে হয় এখন স্বাভাবিক আছেন, এই সম্পর্ক আপনার নিজের পরিচয় তৈরি করে নিতে পেরেছেন, তখন না হয় আপনি আমার কাছ থেকে চলে যাবেন। কলি ভাবতেও পারেনি ঈশান এরকম কিছু বলবে। তাছাড়া ঈশান জানে এই মেয়েটা ওর সাথে কখনো থাকতে পারবে না। ঈশান একা, আর তার উপর এলোমেলো অগোছালো।
ওর লাইফে এসে কেউ যে সারা জীবন থাকবে সেটা ভাবাটা একটা বোকামি। মেয়েটা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তখন ঈশান বলতে আরম্ভ করলো। ম্যাডাম, এটা তো সত্যি যে আমি আপনাকে সম্মান দেওয়ার জন্য বিয়েটা করেছি। আর যাই হোক, আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমি সেটা জানি। দুদিন পর যখন দেখবেন আপনি আমার সাথে মানিয়ে নিতে পারবেন না, সমাজের সামনে আমাকে নিয়ে দাঁড়াতে পারছেন না, তখন নিজে থেকেই আমার কাছে সম্পর্কটা ছিন্ন করার কথা বলবেন। কলি আবারও চুপ করে রইল। তারপর একটা সময় মনে হলো ছেলেটা এবার বেশি বেশি বলছে। ও রাগী কণ্ঠে বলতে আরম্ভ করলো। এসব তোমার কাছে কি এতটাই সোজা ঈশান? বিয়েটা তো এতটা সহজ মনে হয় তোমার কাছে? কঠিন কিছু নয়, তাই না? আমার মতো একটা ছেলের সাথে, আর যাই হোক আপনার মতো একটা এডুকেটেড, এত সুন্দরী আর তার উপর এত স্মার্ট একটা মেয়ে থাকতে পারে না। আমি আপনাকে একটা সম্মান দেওয়ার জন্যই বিয়েটা করেছি। আপনি তো আর আমাকে মেনে নেওয়ার কিংবা সংসার করার জন্য বিয়েটা করেননি, তাই না? আপনার যখন খুশি আমাকে বলবেন, আমি ডিভোর্স দেব। এসব প্লিজ এখন আর এসব বলো না। আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না, ভালো লাগছে না এসব কিছু। তুমি প্লিজ এগুলো আর বলো না। আচ্ছা, তা না হয় বলবো না, এখন খাবারটা খেয়ে নিন। আমি করব, কারণ এখন থেকে আমার জোর করার অধিকার আছে, কারণ আপনি আমার বউ। আপনি মানেন বা না মানেন, আপনার ওপর আমার অধিকার আছে। তাই আমার বউকে আমি কিছু না খেয়ে থাকতে দেব না। এবার দেখি, হাঁ করুন। বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না, কেন জোর করছো? ঈশান কথাগুলো বলে নিজেই খাবার মেখে কলির মুখের সামনে ধরল। মেয়েটা ছলো ছলো নয়নে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান একটু ধমকের সুরে কথাটা বলতেই কলি এবার খাবার খেতে লাগলো। কলি যখন খাবার খাওয়া হয়ে গেল তখন ঈশান উঠে যেতে নেবে। কলি যেটা করলো সেটা ঈশান কখনো স্বপ্নেও ভাবেনি। মেয়েটা আবেগের বশে ঈশানকে জড়িয়ে ধরল, তারপর ওর বুকে মুখ গুজে দিয়ে কিছুক্ষণ গুটিসুটি মেরে পড়ে রইল। কিছুক্ষণ যাবৎ অমন করে চুপচাপ রইল। ঈশান একটা সময় বুঝতে পারল ওর সাথে কী হচ্ছে। ঈশান কিছু মুহূর্তের জন্য যেন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে গিয়েছিল, কারণ এই রাগী মেয়েটা কিনা ওকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। কথাগুলো ভেবে ঈশান বাঁ হাতে কলির মাথাটা বুকের সাথে চেপে ধরল। খানিক বাদে মেয়েটা ফুঁপিয়ে উঠল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এখানে আমি একটু জায়গা দেবে ঈশান। আমি সারা জীবনের জন্য এখানে জায়গা করে নিতে চাই। সারা জীবনে কখনো সরিয়ে দেবে না তো? কলি আবারও যখন কথাগুলো বলল তখন ঈশান ওর চুলের ভাঁজে একটা চুমু খেলো। কেন খেলো, কী জন্য খেলো সেটা নিজেও জানে না। তারপরও বুকের সাথে মাথাটা চেপে ধরে বলল, কেউ যদি থাকতে চায় আমি তাকে জোর করে সরাবো না, তবে আমিও চেষ্টা করব আমার বউটাকে ভালোবাসার। কথাটা শুনে কলি বুঝতে পারল আবেগের বশে কী করেছে। লজ্জায় মেয়েটা ঈশানের বুকে মুখ লুকিয়ে রাখল। ঈশান মুচকি হাসলো, আবারও মেয়েটার মাথায় একটা কিস করলো। ভালো থাক ভালোবাসা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।